বিসমিল্লাহ গলত করে তারা যত জোড়াতালি দিয়ে দেশ চালাতে চাক না কেন জনগণের আস্থা তারা অর্জন করতে পারবে না। জামাতের ইতিহাসে তো আর এত বড় শক্তিমত্তা তো তারা আর কখনো দেখাতে পারেনি। পারে না, এখন যেহেতু তার শক্তি হয়েছে, চাঁদাবাজিতেও সে দলের অংশ নেওয়া শুরু করছে। ধর্ম আমাদের সবার জন্য, ধর্ম আমাদের সবার পবিত্র জিনিস। ধর্ম নিয়ে তো চুলকানি কেন? আপনার চুলকানি কেন? আপনি দেখেন আপনার চুলকানি কেন? ধর্ম নিয়ে তো কথা বলেন। আপনি নিজে হলেন একটা ধর্ম এদেশের মানুষের প্রাণ। ধর্মকে নিয়ে আপনারা রাজনীতি করেন। আপনাদের চুলকানিটা আমাদের রাজনীতি ধর্মভিত্তিক। আপনাদের ধর্ম আমরা বক্তার ভিত্তিক না, ধর্মভিত্তিক রাজনীতি করি। আপনাদের প্রয়োজনে শরিয়া আমরা ধর্মকে যথার্থভাবে অনুসরণ করে রাজনীতি আমি একটু থামাচ্ছি। আপনাদের মতো ধর্ম ব্যবসায়ী না। চুলকানিতে শরিয়া আইন বাতিল করতেছেন। বারবার ধর্মকে আনেন কেন? বাংলাদেশে থাকে আর ধর্মকে অবজ্ঞা করেন। বাংলাদেশের রাজনীতি করবেন ইসলামী কাজ করা আলাপে আমাদের সাথে রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমার ঠিক বাদিকে রয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন আমির, বাংলাদেশ জামাতে ইসলামী, ঢাকা মহানগর উত্তর। আমার সাথে রয়েছেন নীলুফার চৌধুরী মনি, সংসদ সদস্য বিএনপি, এবং রয়েছেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, সভাপতি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের কড়া আলাপে। প্রতিদিনই রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা আমরা প্রতিদিনই দেখছি, আমাদের অভিজ্ঞতা হচ্ছে, এবং সেই সাথে এক একজন রাজনীতিবিদের নানা ধরনের মন্তব্য আমরা শুনি প্রতিদিন। আজ নীলুফার চৌধুরী মনি, আমরা যদি আপনাকে জানাই যে স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে দেশে এমন এক শক্তির উত্থান হয়েছে যারা গণতন্ত্রে বিশ্বাসী নয়। দীর্ঘ আন্দোলন এবং অভ্যুত্থানের পর যে গণতান্ত্রিক একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পেরেছি, সেটি আসলে নস্যাৎ করার সুপরিকল্পিত এক চক্রান্ত চলছে। সম্প্রতি আমরা দেখেছি যে আওয়ামী লীগ বেশ কয়েকটি ঝটিকা মিছিল করেছে। বিভিন্ন জায়গায় দেখা গেছে যে নিষিদ্ধ ছাত্রলীগ, দেশের বিভিন্ন জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে, নতুন নতুন করে রাজনৈতিক কর্মকাণ্ড দেখা যাচ্ছে। এই মন্তব্যটা কি আসলে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, নাকি অন্য কোনো দলকে, অন্য কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলা? আপনি যদি একটু পরিষ্কার করেন। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, আওয়ামী লীগের শক্তি তো আগে থেকেই আছে, ছিল। এত বছর দেশ শাসন করেছে, দুঃশাসন করেছে। তো তারা এখন বিতাড়িত হয়েছে, পালিয়ে গেছে। তাদেরকে উল্লেখ করেছে বলে আমার মনে হয় না। কারণ এমন না যে নতুন শক্তির উদ্ভব, এই নতুন শক্তির উত্থান, এটার মধ্যে হ্যাঁ, যদি নতুনভাবে উত্থান, আবার যেটা মিছিল মিটিং করছে, যদি এটাকে আবার বলে যে নতুন করে আবার উত্থান হচ্ছে, সেটা হতে পারে। এটা আসলে উনিই ভালো বলতে পারবেন, কারণ উনি নিজে বলেছেন। যেহেতু তাকে এই জিজ্ঞেস করলে আপনারা দলের কোনো অবস্থান যদি আপনি পরিষ্কার করেন যে আসলে গণতান্ত্রিক চর্চা করে না, এমন দৃষ্টিভঙ্গি কোন দলের প্রতি আপনারা রাখেন? দেখেন, আওয়ামী লীগের কথা আপনি বলেছেন, তারা কি সত্যি গণতান্ত্রিক চর্চা ছিল তাদের মধ্যে? ছিল না। আমি কিন্তু শিওর না তাদের কথা বলা হয়েছে কিনা। গণতান্ত্রিক চর্চাটা আসলে খুব ডিফিকাল্ট একটা ব্যাপার, অনেক কঠিন একটা ব্যাপার, জটিল একটা ব্যাপার। তো সেটা আসলে আমি বলবো না যে শুধু তাদেরকেই বলা হয়েছে, হতে পারে এটা বিএনপির মহাসচিব মহোদয় বলতে পারেন যে উনি কাকে উল্লেখ করে বলেছেন। আরেকটা জিনিস, যে কোনো আমি একটা লাইনের উপর ডিপেন্ড করে বলতে পারি না, যেটা এখন দেখি বট আইডিরা কিংবা কেউ কেউ নাম বিকৃত করে আপনার বলে এই ধরনের। বাট আমি এটা বলতে পারি না। বলার আগে কোন এনভায়রনমেন্টে এটা বলা হয়েছিল, এটা একটা জরুরি জানা দরকার। একটা লাইনের উপর ডিপেন্ড করে অনেক কিছু বলা যায় না। আচ্ছা, অনেক সময় আমরা দেখেছি যে আওয়ামী লীগ সবসময় মৌলবাদ, তারপর জঙ্গিবাদের উত্থান ঠেকাতে অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে। বিএনপিকেও কি আমরা দেখছি একই দিকে হাঁটছে? তারাও কি আসলে একইভাবে কথা বলতে চাইছে যে এই মৌলবাদকে সামনে রেখে এটাকে ইস্যু করে রাজনীতি করার চেষ্টা, এমন কি কোনো প্রবণতা আপনি চোখে পড়ে কিনা আপনার? দেখেন, মৌলবাদ যদি না থাকে তাহলে তো আর বলবে না। যদি হয়, বিএনপি এই 3 মাসে এরকম কোনো কিছু প্রমাণ করে নাই যে তারা কাউকে জোর করে মৌলবাদ বানিয়েছে। বিএনপি গণতন্ত্রের পথে হাঁটা একটা দল, গণতন্ত্রের সবসময়ের জন্য গণতন্ত্রের চর্চা করা একটা দল। এবং আপনি যদি এই 3 মাসের হিসাব করেন, বিএনপি গণতন্ত্রের পক্ষে থাকা একটা দল।
বিরোধী দল অনেক রকম কথা বিএনপিকে নিয়ে বলছে, এটা বলবে, বিরোধী দল তার কাজ বলার, কিন্তু কতটুকু বলা উচিত কতটুকু উচিত না এটা সব রাজনৈতিক দলের একটা হিসেব থাকা দরকার আচ্ছা সবার। তো বিএনপি কিন্তু এটার জন্য কিছুই বলে না। বরং আমি আপনাকে যদি আরো প্রমাণ দিই, যেমন মাননীয় প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ছেপেছে যারা, মাননীয় প্রধানমন্ত্রী কি করেছেন, উনি ওইটা নিজের ফেসবুকে শেয়ার দিয়েছেন। এটা এর চেয়ে কঠিন গণতন্ত্র তার কিছু হতে পারে না। সারা বিশ্বেই কিন্তু এগুলো নিয়ে একটা এমবার্গো থাকে, অথবা মন খারাপ থাকে, বা অথবা মনে রাখে, বাট উনি কিন্তু তা করে নাই। ওনাকে এর আগেও ওনাকে নিয়ে 2001-06 পর্যন্ত অনেক রকম, যখন ক্ষমতায় ছিল বিএনপি, রাষ্ট্রীয় দায়িত্বে পালন করেছে, তখন অনেক রকম কথা বলা হয়েছিল। সেই পত্রিকাগুলোর সঙ্গেও কিন্তু তার সম্পর্ক ভালো। শুধু তাকে যে নাজেহাল করার জন্য যারা বলেছে, যারা তাকে ভিলেন হিসেবে বলার চেষ্টা করেছে, বোঝানোর চেষ্টা করেছে সব সময় প্রতিনিয়ত, জি তাদের সঙ্গেও কিন্তু উনি ব্যক্তিগত আচরণটা খুবই ভালো করেন এবং সত্যিকার অর্থে এই জিনিসগুলো মনে রাখেন না। আচ্ছা, আমি আপনার কাছে আবারও আসবো। মোহাম্মদ সেলিম উদ্দিন, একই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই যে আপনারা কি দেশে কোনো অগণতান্ত্রিক শক্তির উত্থানের কোনো লক্ষণ দেখেন কিনা, যেটা সরকার দলীয় রাজনীতিবিদ এভাবে বলছেন, এবং সেই সাথে এই যে বিএনপি একইভাবে আওয়ামী লীগের মতো করে জঙ্গিবাদকে সামনে রেখে রাজনীতি করার কি কোনো চেষ্টা করছে, এটা আপনার চোখে পড়েছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে এবং আমার সহ আলোচক দুইজন সম্মানিত আলোচককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে রাজনীতিতে মাঝে মধ্যে নেতৃবৃন্দ কিছু কিছু কথা বলেন, যেটা তাৎপর্য, যেটা মনিয়াপা বললেন, উনি বলতে পারবেন সবচেয়ে ভালো। আজকে ওনাকে আপনি আনতেন অথবা আপনি কানেক্ট করতেন ওনাকে, তাহলে আমরা ওনার কাছ থেকে ডাইরেক্ট শুনতে পারতাম যে কী বোঝাতে। উনি একজন প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদ, বিএনপির মতো একটা দলের মহাসচিব। আমার ধারণা যে তিনি হয়তোবা আওয়ামী লীগ যে কিছু মিছিল টিছিল করতেছে, এটাতে এই চিন্তা থেকেও বলতে পারেন, কারণ আমরা দীর্ঘ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এখন আবার তারা হঠাৎ করে গণতান্ত্রিক সরকারের আমলে মিছিলের নামে যে নৈরাজ্য করার চেষ্টা করতেছে, তারা একটা নিষিদ্ধ ঘোষিত দল, তারপরে আবার তারা গুপছি মিছিল করতেছে। ফজরের সময় এমনিতে উঠতে পারতো না, এখন দেখা যায় ফজরের পরেও মিছিল করতেছে, কোন দিন আবার তাহাজ্জুদের পরে শুরু করে। তো সেই জন্যে এখন যদি ওরা আবার কোনো বিশৃঙ্খলা করে, এটা থেকে উনি বিজ্ঞ আপনাদের দিকে কোনো তীর আসছে এরকম আপনাদের মনে হচ্ছে? আমাদের কথা বলেন না, আপনি টেনে আমাদের দিকে আনবেন কেন? ওনার মতো বিজ্ঞ ব্যক্তি বলার দরকার হলে নাম ধরে বলতে ওনার কি আর অসুবিধা ছিল? উনি সরকারি দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। মনিয়াপা তো বলেই দিলেন যে নতুন দলের কথা বলা হয়নি, নতুনভাবে আসার চেষ্টা করছে এমন কথা বলেনি, এজন্য কি ধারণা করা যায় কি? উনি তো ক্লিয়ারলি বলেছেন প্রথমত যে মহাসচিব কাকে বুঝিয়েছেন উনি নিজেই সেটা মনে করেন মহাসচিবকে জিজ্ঞেস করা দরকার। দ্বিতীয় বলেছেন যে আওয়ামী লীগ মিছিল করেছে, এটাও বুঝিয়েছেন কিনা অথবা অন্য কিছু বুঝিয়েছেন কিনা, এটা উনি নিজেও সংশয়ের মধ্যে আছেন। তো জোর করে আমরা কারো উপর দিয়ে হয়তো কারো কথাকে ব্যাখ্যা না করে যেমন যেভাবে বলেছেন ওভাবেই আমরা আপাতত রাখি যে কোনো এই ধরনের অগণতান্ত্রিক শক্তিকে আমরা বাংলাদেশে কোনো অগণতান্ত্রিক শক্তিকে আমরা টলারেট করব না। গণতন্ত্রকে, গণতান্ত্রিক নর্মসকে, গণতান্ত্রিক মূল্যবোধকে মেনে যারা রাজনীতি করবে বাংলাদেশে, তারাই রাজনীতি করবে। যারা করতে পারবে না তারা অটো আউট হয়ে যাবে, যেমন আওয়ামী লীগ আউট হয়েছে। এটা যদি আজকে আমরা যারা এখন সরকারি দলে বিরোধী দলে আমরা যারা প্র্যাকটিস করতেছি, আমাদেরকেও যদি আমরা গণতন্ত্রের বাইরে যাই, জনগণই তাদেরকে উপযুক্ত শাস্তি দেবে। জি, প্রথম অধিবেশন জাতীয় সংসদের শেষ হয়েছে এবং কাল থেকে দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে। আপনি যদি মোটা দাগে বলেন যে প্রথম অধিবেশনটা কেমন ছিল এবং আগামী অধিবেশন যেটা কাল থেকে শুরু হতে যাচ্ছে সেটিতে কি প্রত্যাশা রাখেন এই সংসদে হতে পারে? আমার মনে হয় প্রথম অধিবেশন টক জাল মিষ্টি মিলাইয়া খারাপ ছিল না। এই প্রথম বোধহয় সরকারি দলকে চোখে আঙ্গুল দিয়ে বিরোধী দল কথা বলার চেষ্টা করেছে। আবার সরকারি দল যথেষ্ট দূরদর্শিতা এবং বিজ্ঞতা প্রাজ্ঞতা দেখানোর চেষ্টা করেছে এবং যুক্তিসঙ্গত তর্ক বিতর্ক হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এরকম হেলদি বিতর্ক তো আমরা অতীতে দেখি নাই। বিরোধী দল দিয়ে কথাও বলতে পারেন, মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। এখনও হয় না, ঠিক সেরকম না। ফ্যাসিবাদের কিছু আপনার পুরাতন অভ্যাস
মাঝে মধ্যে যে আমাদেরকে স্পর্শ করে না তা না, তবে মোটা দাগে যে লাস্ট অধিবেশনটা যেটা গেল এটা প্রাণবন্ত ছিল, কথাবার্তা হয়েছে। যেটা হয়নি, যেটা ভুল আমাদেরকে ধরে দিতে হবে, সেটা হলো যে সরকারি দল জাতির সাথে করা একটা কমিটমেন্টকে প্রথম অধিবেশনে তারা রক্ষা না করে মূলত আমাদের মধ্যে একটা দূরত্ব অবস্থা তৈরি করেছে। সেটা হলো, কথা ছিল এট এ টাইম পার্লামেন্টের মেম্বার হিসাবে শপথ নেওয়ার সাথে সাথে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন এবং সংবিধান আমূল পরিবর্তন হয়ে যাবে। তারা বলছেন সংবিধান সংশোধন করবেন, অনেকগুলো সংশোধন অলরেডি করছেনও, কিন্তু এটা টেকসই না। এগুলো যে কেউ যদি কোর্টে চ্যালেঞ্জ করে, এটা কিন্তু কোর্ট এটাকে বাতিল করে দিতে পারবে। এরকম অতীতে বহু পার্লামেন্টের সিদ্ধান্ত কোর্ট মানে নাই। আমরা বলেছিলাম যেহেতু জাতীয় ঐক্য হয়েছে এবং 5 কোটি মানুষ রায়ও দিয়েছে হা ভোটের, এই হা ভোটের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীও ভোট চেয়েছেন, তিনিও ভোট দিয়েছেন, তাই না? আজকের পার্লামেন্ট মেম্বার সবাই দিয়েছেন, আমার ধারণা। কেউ দেন না এটা যদি বলেন তাহলে সাহস করে পার্লামেন্টে বলুক যে আমি হা ভোটের পক্ষে ভোট দেই নাই। মনে আপা আছে, উনি বলুক যে না, আমরা হা ভোটের পক্ষে ভোট দেয়নি। যদি ভোট দিয়ে থাকি আর লেখা যদি এরকমই থাকে, কথা যদি এরকমই থাকে যে আমরা একদিকে পার্লামেন্টের মেম্বার হিসেবে শপথ নেব, অন্যদিকে আমরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেব, তো এই শপথটা নিলেন না কেন ওনারা? আচ্ছা, এই যে নিলেন না, এখানেই কিন্তু একটা কিছু ঘটে গেল, যেটার দ্বারা জাতির সাথে ওনাদের যে কমিটমেন্ট, এটা ওনারা রক্ষা করতে পারলেন না। এখন জাতি আগামী দিনে এটা কীভাবে নেয় সময় বলে দিবে। তবে আমরা এখনও নাচুর বান্দা, আমরা সরকারকে আহ্বান জানাবো। এই যে প্রথম অধিবেশনে এটির ফলাফল আসলো না, কোনো সমাধান আসলো না, তারপরও আপনি প্রথম অধিবেশনকে সফল বলছেন? আমি পুরোপুরি সফল বলছি না, আমি বলছি যে অন্তত প্রাণবন্ত হয়েছে, ডিসকাশন হয়েছে, যেটা অতীতে দেখা যেতে বিরোধী দল গেছে, কথা বলতে দেয় না, বাইরে চলে আসছে, আর যাই নাই। আর ওই শপথ রক্ষা করার জন্য কয়েক মাস পরে আরেকবার গিয়েছে। এবার তো সেটি হয়নি। অন্তত পার্লামেন্টে বিরোধী দল ছিল, তারা চিল্লাপাল্লা করেছে, কিন্তু মূল কাজটা হয়নি। এটা ঠিক, যেটা একটা বড় ধরনের ভুল হয়েছে। এটা ভুল বিএনপি বুঝে করেছে না বুঝে করেছে, বা তাদের তো নিজস্ব দল আছে, রাজনীতি আছে, তাদের দৃষ্টিভঙ্গিতে তারা হয়তো রাইট বলবে, কিন্তু আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা দেখতেছি যে বিএনপি মতো একটি দলের এটা, তারা তো জনগণের রাজনীতি করে। বিএনপি একেবারে আপাদমস্তক তারা নির্বাচনী রাজনীতিতে বিশ্বাসী। তো নির্বাচনী রাজনীতিতে বিএনপির জন্য এটা ভবিষ্যতের কোনো একটা বড় মাইনাস পয়েন্ট হয়ে থাকলো কিনা, আর দেশের জন্য একটা বড় ক্ষতি হয়ে গেল কিনা, এটা জাতীয় ঐক্য হয়েছিল, সেই ঐক্যটা মোহাম্মদ সেলিম উদ্দিন, আবারও আসবো আপনার কাছে। কিছুটা হলো আমরা কিছুটা না, আমরা বলবো যে এটা একটা ফাটনি করব, আমরা অবশ্যই উত্তরটা নিব। বুঝতে পারলাম জি, কেন আসলে বিএনপি এই উদ্যোগটা নেয়নি বা সমাধানে আসতে পারেনি, এই প্রশ্নের উত্তর আমরা জানবো। তবে অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আপনার কাছে আসতে চাই একই প্রসঙ্গে, যে এই যে বর্তমান পরিস্থিতি, রাজনীতিবিদরা এখনো যে গণতান্ত্রিক একটা শক্তির উত্থান কমে যাচ্ছে বা অগণতান্ত্রিক শক্তির উত্থান বাড়ছে এমন আশঙ্কা করেন, এই আশঙ্কা আসলে কেন করেন? আমি অবশ্য আপনাকে ধন্যবাদ এবং যারা শুনছেন আমাদের সমালোচক সবাইকে ধন্যবাদ। আমার নিজের কাছে আমি এই বক্তৃতাটা শুনতে পাইনি, মানে আমি যে কথাটা ধরে আপনার আলাপটা করছেন, কিন্তু আমি মহাসচিব সাহেবের সাথে এমনিতে একসাথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ওনার দৃষ্টিভঙ্গি, উনি যেভাবে আসলে রাজনীতিটাকে বাইরে ভেতরে যেভাবে আসলে ধারণ করেন, সেইটার কিছুটা আমি আন্দাজ করতে পারি। এবং এইটা ধরেন আপনারা যেরকম বলেন যে উনি যখন বলছে তখন আসলে ও কোন শক্তিকে কিংবা কাকে বলছে, আওয়ামী লীগকে কিনা, বিএনপিকে কিনা, জামাতকে কিনা, এরকমই তো মনে হয়। স্পেসিফিক্যালি না বললেও আপনি যদি ওইরকম মনে করতে চাইছেন যে এগুলি কোনো শক্তি কিনা, কোনো একটাকে বলছে কিনা, কোনো এক দলকে, আমার নিজের ধারণা যে উনি কোনো একটা দলকে ওইভাবে বলার চাইতে উনি যেভাবে বিশ্লেষণ করে বলে আমি দেখি, তাতে এখানকার প্রবণতাগুলি কি বলতে পারে, এবং এটা তার নিজের দলের মধ্যেও আছে। তিনি তার নিজের দলের মধ্যে আছে, যাদের সাথে দীর্ঘ সময় ধরে ধরেন আন্দোলন সংগ্রামে ছিল, এখন যারা ধরেন প্রধান বিরোধী দল হয়ে আসছে, ওনাদের সম্পর্কে তো খুব সুনির্দিষ্টভাবেই বলা যায়। আওয়ামী লীগ তো ধরেন সদ্য পরাজিত শক্তি, এরকম। তার মানে আমাদের দেশে রাজনীতিতে গণতান্ত্রিক চর্চা করা, গণতন্ত্রের পথে উন্নয়ন মানে এগিয়ে যাওয়ার যে চেষ্টা, এগুলি আমাদের নানাবিধ অভিজ্ঞতার কারণে কিন্তু প্রায় সবগুলি রাজনৈতিক দল যারা নিজেরা এই সমস্ত আচরণের মধ্যে ছিল এক সময়, তারাও কিন্তু এখান থেকে আমরা মনে করছিলাম অভ্যুত্থানের সময় বেরিয়ে আসার একটা চেষ্টা করছে।
প্রত্যেকে তার জায়গা থেকে শিফট করে আমরা মনে করছিলাম যে একটা গণতন্ত্রের পথে বাংলাদেশ যাত্রা করতে শুরু করছে। সেলিম সাহেব যেটা বললেন যে আসলে এইটার আমরা প্রথম দেখলাম হোঁচট খাইল কখন, যেদিন আসলে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া হইল না। তারপরে আমরা দেখলাম অধিবেশনের মধ্যে ওনারা বলছেন যে অধিবেশনটা খুব প্রাণবন্ত ছিল, কিন্তু এই অধিবেশন একই সাথে জনগণের সাথে এত তাড়াতাড়ি জন আকাঙ্ক্ষার এত বিপরীতে গেছে, যেটা যদি আরও অনেক বেশি প্রাণবন্ত হয় তাতে আসলে যারা এটার মধ্যে অংশ নিচ্ছেন তাদেরকে ক্রেডিট দেবেন না ডিসক্রেডিটেড করবেন আমি জানি না, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তারা যে সমস্ত আইনগুলিকে এইখানে ধরেন বাতিল করছে, মানে যে সমস্ত জিনিস অন্তর্বর্তী সরকার অন্তত একভাবে ত্রুটিপূর্ণ ছিল কি সমস্যা ছিল যেভাবেই বলেন, কিন্তু তার ইন্টেনশন যেটা ছিল, ধরেন গুম প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ, কিংবা ধরেন এই যে সার্ভেলেন্সের জন্য টেলিকমিউনিকেশনের 97, তো এইরকম দুর্নীতি দমন কমিশন, এই জায়গাগুলি যেগুলি হচ্ছে যে একদম সবার স্বীকৃত আকাঙ্ক্ষা ছিল, তো সেই আকাঙ্ক্ষার বিরুদ্ধে কিন্তু এই সংসদ প্রথম এবং শুরুতেই সংস্কার পরিষদ হিসেবে যা দাঁড়ায় নাই, এবং এই অধিবেশনে প্রথমেই কিন্তু এগুলির বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে। এখন এটা ব্যক্তিগত যদি সেক্রেটারি মহাসচিব সাহেবের কথা বলি, আমি মনে করি না যে মহাসচিব নিজে এটাতে খুব খুব আনন্দিত, উনি নিজে এটাতে খুব এনজয় করছে, কিংবা এটার পক্ষে উনি ব্যক্তিগতভাবে, এটা আমার মনে হয় না। আমি মনে করি উনি যে ধরনের গণতান্ত্রিক চর্চা করতে চায়, দল কি সিদ্ধান্ত নিচ্ছে, সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে, সেটার বাইরেও তার নিজস্ব আসলে আমি মনে করি আজকের যে বক্তব্য এটা তার ব্যক্তিগত বক্তব্য, ব্যক্তিগত উপলব্ধির একটা বহিঃপ্রকাশ, এবং এইটা সব ধরনের এই পরিস্থিতি, অন্যদের পরিস্থিতি, রাজনৈতিক শিষ্টাচার যেখানে নেমে গেছে, রাজনৈতিক সংস্কৃতির যে অধঃপতন হয়েছে, সমালোচনা বলতে এখন যে ধরনের গালিগালাজকে আসলে সমালোচনা আকারের সমালোচনার মর্যাদা দেওয়া হচ্ছে, এর সমস্ত কিছু মিলেই ওনার মতো একজন রাজনীতিবিদের মধ্যে এই হতাশাটা এবং এই ক্ষোভটা তৈরি হতে পারে। এবং এটা যদি হয়ে থাকে, এর জন্য ওনাকে আমি সাধুবাদ দিতে চাই যে একটা রিফ্লেকশন আছে বাস্তব পরিস্থিতির মধ্যে, যে আসলে একটা গণতান্ত্রিক যাত্রা যে আমাদের হইল না, এইটার একটা রিফ্লেকশন ওনার বক্তব্যে এসছে। তো সেই জন্য ওনাকে ধন্যবাদ দিতে চাই, এবং আমি মনে করি যে এটার জন্য সরকারি দল বিরোধী দল সবারই দায়িত্ব আছে। আবার নিশ্চয়ই আসবো আপনার কাছে অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। নীলুফার চৌধুরী মনি, প্রথম অধিবেশন শেষ হয়েছে, যেই কথাগুলো উঠে আসছে বাকি বক্তাদের কাছ থেকে, বাকি গেস্টদের কাছ থেকে, যে এই প্রথম অধিবেশন থেকে যে চাওয়াগুলো ছিল, জনগণের আকাঙ্ক্ষার যে প্রতিফলন আমরা দেখার চেষ্টা করেছিলাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই গণভোটের মাধ্যমে যেটি চেয়েছিল, সেটির বাস্তব প্রতিফলন আমরা দেখলাম না। কাল দ্বিতীয় অধিবেশন শুরু হওয়ার পর থেকে কি বিএনপি এদিকে মনোযোগ দিবে, নাকি সমসাময়িক অন্যান্য বিষয়গুলোতে বেশি মনোযোগের চিন্তা ভাবনা রাখছে? আসলে পরিকল্পনাটা কি? দেখেন, একটা দেশের সব কিছু নিয়েই তো সংসদে আলোচনা হয়, সবগুলোকেই বিএনপি গুরুত্ব দিবে। এখানে আমি তো বহু বছর বিরোধী দলে ছিলাম, বিরোধী দলটাকে আমি যেভাবে বুঝি, বিরোধী দলের হাতে অনেক কিছু থাকে পাওয়ার, বিরোধী দল যেভাবে চান। যেমন আমি আপনাকে এক্সাম্পল দেই, প্রথম অধিবেশনে বিরোধী দল চান নাই কেন হামের টিকাটা পেল না ঠিক সময়ে, আগের সরকারগুলো, এটা তো বিরোধী দলেরও কিছু করার নাই, কিন্তু তারা বলতে পারেন। তারা আমাদেরকে যখন চার্জ করবেন, আমরা তখন বলতে বাধ্য হব যে এই কারণ ছিল, তাই না? বিরোধী দল এটা বলল না। বিরোধী দল তেলের দাম, তেল যে ছিল না, আগে সরকার রেখে যায় নাই, পাইপলাইনে তেল কতটুকু ছিল সেগুলো নিয়েও কথা বলল না। শুধু তারা গণভোটের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকলো। আর এগুলো একবারে বলে নাই তা না, টাচ করা আর জবাবদিহি করা, দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, তো বিরোধী দল কোনটার উপর ডিপেন্ড করবে, সরকারি দল ওইটার জবাব দিবে। বিরোধী দল যদি, যেটা আপনি মনে করি যে এটা করলে ভালো হয়, তারা যদি মনে করে না এটা ভালো না, যেমন ধরেন সেলিম ভাই বললেন যে আমরা শপথ নিয়েছি, 2টা শপথ নিয়েছি, তারা কেন নিল না, কিংবা ভোট তারা দিয়েছে না, মনিয়াপা অবশ্যই ভোট দিয়েছে না। ভোটটা কিন্তু আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, আমি কাকে দিয়েছি আর কাকে দেই নাই, যদিও আমি বিএনপি করি, তারপরেও আমি বলতে বাধ্য নই যে আমি কাকে ভোট দিয়েছি আর কাকে দেই নাই। ঠিক তেমনই গণভোট,
গণভোট যদি এত সব মানুষ দিত তাহলে 3 কোটি মানুষ ভোট না দিয়ে থাকলো কিভাবে? 3 কোটি মানুষ তো আর আওয়ামী লীগের ছিল না। হ্যাঁ, আওয়ামী লীগের যারা তারা তো ভোট দিতেই যায় না, অনেকেই এর মধ্যে 6 কোটি লোক ভোট দেয় নাই। তো 6 কোটি আর 3 কোটি 9 কোটি মানুষ কিন্তু গণভোটের বিপক্ষে, একটা পরোক্ষ বিপক্ষে আর একটা প্রত্যক্ষ বিপক্ষে। ঠিক আছে, আমি যদি ওইটাও বলি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা আমার কথা না, আমি ছোটোখাটো অ্যাডভোকেট, ওরকম চর্চা করি না, কিন্তু বড় বড় অ্যাডভোকেটরা যেটা বলেছেন, আপনার স্বাধীন মালিক, তানিয়া, ব্যারিস্টার তানিয়ারা যেভাবে বলেছেন, একদিনে 2টা শপথ নিলে আগের শপথটা ভঙ্গ হয়। আচ্ছা, যদিও বিএনপি এটা নিয়ে কিছু বলে নাই, কারণ বিএনপি কি চায়, গণতন্ত্রটা জীবিত থাকুক, জি, গণতন্ত্র উজ্জীবিত হোক। সংসদের যদি আলোচনা বিরোধী তো দলের চলতেই যদি থাকবে। সংসদ যদি ভঙ্গ হয়ে যায়, তাহলে সরকারি দল কি নিয়ে দেশ চালাবে? সো এই জন্যই হয়তো বিএনপি বলে নাই। বাট আমি তো শুধু বিএনপি না, আমি একজন নাগরিকও। আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা অশুদ্ধকে তো আমি অশুদ্ধই বলবো। যদি প্রশ্ন না তুলতো আমি কিছুই বলতাম না। তো একদিনে 2টা শপথ করা ঠিক হয় নাই তাদেরও, আমি এটাই বলবো। ওটা রং, ওটা খাস বাংলায় কাঞ্জা বলে ওটাকে, যে আগেরটা থুক্কু হয়ে যায়। তো এই যে হয়ে গেল, এটা তো তারা পরের দিনও নিতে পারতো। এরকম কথা ছিল না যে ওই দিনই 2টা শপথ নিবে, এরকম কোনো কথা ছিল না। বুঝতে পেরেছি। নীলুফার চৌধুরী মনি, এই সংস্কার আলোচনা চলছে এবং আরো নিশ্চয়ই চলবে। সেই সাথে আরেকটি ঘটনা আমি নিয়ে আসতে চাই, যে সাতক্ষীরার শ্যামনগরে উপজেলায় একটি সরকারি খালের দখল এবং মাছ ধরাকে কেন্দ্র করে একটা ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে বিএনপি, আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে এক ধরনের সংঘর্ষ তৈরি হয়। অন্তত 8 জন এতে আহত হন। সরকারি খালের দখল এবং সেখান থেকে মাছ নেয়, এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বিএনপি এবং সেই সাথে জামাতে ইসলামী 3 দল একসাথে এই যে ভাগাভাগির রাজনীতি, এটা কি আসলে মূল রাজনীতিতেও আপনারা একই সমীকরণ রাখেন, নাকি আসলে স্থানীয় পর্যায়ে শুধুমাত্র এটি সীমাবদ্ধ? এটা যদি একটু উত্তর দেন। দেখেন, অনেকগুলো স্থানীয় নিয়েই কিন্তু একটা কেন্দ্রীয় হয়। স্থানীয় তো কেন্দ্রের বাইরে না। জিনিসটা দুঃখজনক, এটা নিঃসন্দেহে দুঃখজনক যে এরকম হওয়ার কথা না। কিন্তু আপনি ওইখানে দেখেন, যখন যেটাই বলি আমরা হালুয়া রুটির ভাগাভাগি বলি, তখন কিন্তু কেউ এক কাপড় দগো ছাড়তে রাজি না। তো এই যে মুফাসলগুলোতে এটা কিন্তু একটা ব্যাপার। আওয়ামী লীগের কিন্তু ওইখানে আওয়ামী লীগের অবস্থানটা আওয়ামী লীগ রেখে দিয়েছে, কারণ আওয়ামী লীগের কাছে যত টাকা আছে বিএনপির নেতাকর্মীদের কাছে টাকা নাই। জামাতের কাছে কেন্দ্রীয়ভাবে কিছু আছে, কিন্তু বিএনপির কাছে একদমই নাই। তো তাতে কি হয়, আওয়ামী লীগ ম্যাক্সিমাম জায়গায়, জানেন আপনি, ম্যাক্সিমাম জায়গায় নেপথ্যে হয়তো তারা পুঁজি খাটায়। পুঁজি খাটানোর জন্য তো আপনার কোনো দল হতে হয় না। আপনার এখন সমস্যা, আপনি নিলেন, এটার জন্য কোনো দল কে কখন নিল? কিন্তু বিএনপির যে কারণে আওয়ামী লীগ কিন্তু এখনো আছে। আওয়ামী লীগের অবস্থান প্রশাসনে আছে, আওয়ামী লীগের অবস্থান স্থানীয় পর্যায়ে আছে, যেটা বললেন, এবং সেটা কিন্তু কেউ না কেউ তাদেরকে মদত দেন। জি, যেটা আপনার আজকের বিরোধী দল, আমি লাইনটা শেষ করি, জি জি অবশ্যই, তারা তাদের নামে কোনো মামলা করে নাই সারা বাংলাদেশে। তারা তাদের বাড়িতে বাজার খরচ পাঠাইছে, তারা তাদেরকে রাতে ঘুমানোর সুযোগ করে দিছে, আবার দিনের বেলা যুদ্ধও করছে। তো এই যে দ্বিচারিতা হলে একটা দেশই তো সাফার করবে, তাই করবে না? কিন্তু বিএনপির বিরুদ্ধে এখন যে অভিযোগটা আসে, সেটি হচ্ছে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের সাথে একসাথে হয়ে তারা জামাতকে মোকাবেলা করছে। আমি কিন্তু এটাও, আমি যে আপনি বলছেন, আমি সম্পূর্ণ অস্বীকার করলাম না, সম্পূর্ণ না, কিন্তু এক এক এলাকায় এক এক রকম প্রতিচ্ছবি। কখনো ম্যাক্সিমাম সময় জামাতের সাথে আওয়ামী লীগের একটা সম্পর্ক আছে, ম্যাক্সিমাম জায়গায় তারা শেল্টার দেয়, হ্যাঁ, আবার কোথাও কোথাও বিএনপির সাথে নাই, আমি তা বলবো না। তো এই যে সারাদিন তাহলে এই ঝগড়া করার কারণটা কি? দিন শেষে যদি ওই খেলার মতো হয়ে যায়, যে এক সময় ভালো লাগলো না বললাম থুক্কু, আরেক সময় ভালো লাগলো আবার খেলা শুরু করলাম, এটা তো হয় না। জি, নীলুফার চৌধুরী মনি, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ সেলিমউদ্দিন, একই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই। এই যে রাজনৈতিক পরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানের সম্পদ বা সেটির নিয়ন্ত্রণ নিয়ে যে এক ধরনের টানা হেঁচড়া চলে নেতাকর্মীদের মধ্যে, বিভিন্ন দলের নেতাকর্মীদের মধ্যে, এবং সেটিকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়, দ্বন্দ্ব তৈরি হয়, সংঘর্ষ হয়। এখন এই যে ঘটনাটি, এই ঘটনাটিতে জামাত নেতা শাহীন হোসেন, আমি যে ঘটনাটির কথা কিছুক্ষণ আগে বলছিলাম সাতক্ষীরার শ্যামনগরের, জামাত নেতা শাহীন হোসেন দাবি করেছেন যে খালের ইজারার মেয়াদ শেষ হয়ে গেলেও আওয়ামী লীগ
নেতা আজহারুল অবৈধভাবে মাছ চাষ করছিলেন। ইজারার মেয়াদ শেষ হয়ে গেলে জামাত নেতাকর্মীরা গিয়ে সেই খাল কি দখল করতে পারে কিনা, এটা আসলে কোন হিসেবে তারা এই কাজটি করতে জি যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, জামাতের রাজনীতিতে এগুলো একেবারেই অপ্রাসঙ্গিক একটা জিনিস। জামাত যে রাজনীতি করে, ব্যক্তি স্বার্থের রাজনীতি, দলীয় স্বার্থের রাজনীতি জামাত করে না। এখানে শাহিন নামে কোনো ব্যক্তিকে যে জড়ানো হয়েছে, এটা প্রথমত হইতে পারে নিউজ কাটতি বাড়ানোর জন্য। মিডিয়াগুলো যেটা করে জামাতের একটু লাগাই দিল, মানে বিএনপি আওয়ামী লীগ সবাই একসাথে হয়েছে শুধুমাত্র জামাতের কথা আসলে কাটতি বাড়ানোর জন্য। বিএনপি আওয়ামী লীগের এগুলো তাদের মধ্যে এই প্র্যাকটিস একবার না অসংখ্যবার এগুলো বিভিন্ন মিডিয়ার মধ্যে। কিন্তু আপনি জামাতের এটা, এই যে আপনি খুব খুঁজে খাজে বাইর করে হয়তো একটা বাইর করছেন যে আমি তিন দলের নামই মেনশন করেছি। যদি আপনি ওটা ঘটনাটিতে ব্যক্তি তিনটি স্বার্থে দলই শাহিন নামে জড়িত। কেউ করে থাকে, তাইলে অবশ্যই আমরা এটাকে প্রতিবাদ করব এবং আমরা তাকে এটা কোনোভাবেই প্রশ্রয় দিব না, সে জামাত করুক আর যাই করুক না কেন। আর বিষয়টা যদি হয় এটা কোনো সামষ্টিক স্বার্থে, সে এটা যথার্থ কর্তৃপক্ষের কাছে যাক, এই জন্য কোনো সামষ্টিক স্বার্থের জন্য কাজ করে থাকে। বিষয়টা আমি আপনার কাছ থেকে প্রথম শুনলাম। আচ্ছা, আমি আমাদের আপনাকে আরেকটু add করে দলের দিচ্ছি। লোকদের যেটা নেচার, যে আমরা নিজের স্বার্থে এই রকম কোনো দখলবাজির কাজ আমরা করি না। কিন্তু ধরেন সরকারি সম্পত্তি দখল করে কেউ আছে, এটা উৎখাত করার ক্ষেত্রে এটা যেন সরকারের কাছেই যায়, অথবা যার কাছে যাওয়া দরকার তার কাছে যাওয়া দরকার। আমি আমার জন্য কাজ করছি না, আপনার জন্য কাজ করছি। আপনি এটাকে কীভাবে বলবেন ওইটা কি দখলবাজির কাছে যাবে, চাঁদাবাজির কাছে কিন্তু যাবে? এই ঘটনাটিতে আইনের আশ্রয় নিতে পারতেন, সেটি না নিয়ে এই ঘটনাটি আমি তারাও আপনার কাছ থেকে হস্তক্ষেপ শুনলাম, করতে যান। আমি যাচাই আমি করব। আপনাকে তবে জানাচ্ছি জামাতে তাহলে। ইসলামীতে এই ধরনের কোনো প্র্যাকটিস নাই, এই ধরনের কোনো প্র্যাকটিস নাই, নাম্বার 1। নাম্বার 2 হলো আমাদের আপা যেটা বললেন যে বিরোধী দল পার্লামেন্টে হাম নিয়ে কথা বলে নাই, জেলা নিয়ে কথা বলে, অথচ এটা নিয়ে মাননীয় বিরোধী দলের নেতা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব একাধিক বক্তব্য দিয়েছেন। আমি এখন চাইলে ওনাকে ভিডিও বক্তব্য আমি বলেছি টাচ করেছে, টাচ মানে কি, সিরিয়াস বলেন। একেবারে জোরালোভাবে উনি দাবি করেছেন। এবং উনি শিশু হাসপাতাল ভিজিট করেছেন, আমি সাথে ছিলাম দীর্ঘ সময়, সেখানে তিনি সেগুলো দেখেছেন এখানে কি হচ্ছে। তারপর তার পক্ষ থেকে ডোনেশন দিয়েছেন। অন্য কোনো পলিটিক্যাল পার্টি, কোনো এমপি সরকারি দলের বা কোনো মন্ত্রী এটা করেন নাই, জামাতের আমির যেটা করেছেন। তো এই জন্য বিরোধী দল যা বলবে সরকার সেটাই সঠিকভাবে জবাব দিবে বা জবাব দিচ্ছে, বিষয়টা এরকম না। এখানে সংখ্যাগরিষ্ঠতার একটা আপনার জোর বা শক্তি ব্যবহার করে বিএনপি ইচ্ছে মতো কিন্তু সব কিছু ফাঁস করে নিচ্ছে। এখানে আপনি বিরোধী দল যা চিল্লাইল আপনি চিল্লাইবেন, কিন্তু বাস্তবে আপনার তো সেই পরিমাণ মেজরিটি সিট নাই যেটা নিয়ে আপনি এটাকে ঠেকাইয়ে দিতে পারবেন। বিএনপির যেহেতু ব্রড মেজরিটি আছে, তারা সেই মেজরিটি ব্যবহার অতীতের মতোই চলছে পার্লামেন্টে। নতুন আপনি এইটুকু বলতে পারেন যে ওখানে বিরোধী দলের এমপিরা কথা বলতে পারতেছে, কিছুটা হলো আগের চেয়ে বেশি বলতে পারতেছে, কিন্তু এখানে যে খুব বড় কোনো ফ্রুটফুল আউটকাম আছে আমরা সেটা বলবো না। তো বিরোধী দলের অবস্থান কি তাহলে? কথা বলে তারা সন্তুষ্ট না, আমরা নাকি সন্তুষ্ট না। outcome আমরা তো চাচ্ছেন সেই জন্য আপনারা? বলছি যে বিএনপিকে জনগণের যে দাবি, জনগণের সাথে যে কমিটমেন্ট তারা তাদের ইশতেহারে করেছে, তাদের 31 দফায় করেছে, তাদেরকে এটা মানতে হবে। অ্যাজ ওয়েল এজ 5 কোটি মানুষের রায়কে তাদেরকে মানতে হবে। বিসমিল্লাহ গলত করে তারা যত জোড়াতালি দিয়ে দেশ চালাতে চাক না কেন, জনগণের আস্থা তারা অর্জন করতে পারবে না। এটা খালি জামাতের ব্যাপার না, ব্যাপারটা শুধু জামাতের না। জামাত জনগণের কণ্ঠস্বর হিসাবে, বিরোধী দল হিসাবে জামাত তার বক্তব্য তুলে ধরছে। আমরা পার্লামেন্টও তুলে ধরছি, প্রয়োজনে পার্লামেন্টের বাইরেও আমরা বলেছি যে আমাদের জন্য চিরচেনা পার্লামেন্টের বাইরেও সুযোগ আছে, আমরা কথা বলবো বা কথা বলছি আমরা। তো সেই জন্য আর এই যেটা বলেছেন আপনার যে আওয়ামী লীগ আপনার আওয়ামী লীগ ওনাদেরকে ভোট দিয়েছে কিনা, আওয়ামী লীগের দাবি হলো যে তারা এবার বিএনপিকে ভোট দিয়েছে এই শর্তে যে তাদেরকে মিছিল করার সুযোগ দেওয়া হবে। আওয়ামী লীগ বিএনপিকে ভোট দেয় এবং- নাই, ভোট দিয়েছে হিন্দুরা, ভোট দিয়েছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আওয়ামী হিন্দুরা লীগরা দিয়েছে। জামাতকে এবং ভোট এখন সক্ষতাটা কার সাথে কার বেশি, বা জামাতের সাথে বিএনপির সম্পর্ক এখন কি খারাপ আছে? জামাত একটা মানবিক রাজনৈতিক দল হিসেবে, উদার রাজনৈতিক দল হিসেবে মানবিক দিক থেকে যদি একটা কাউকে কোনো সহযোগিতার প্রয়োজন হয়, এখনও বিএনপি, আমরা সরকারি দল, আমরা বিরোধী দল, বিএনপির কোনো কর্মী যদি কোথায় বিপদে পড়ে সবার আগে যাকে পাবেন সেটা জামাত ইসলাম। আচ্ছা, জামাত ইসলামী মানবিকতার দিক থেকে, দায়বদ্ধতার দিক থেকে, জনগণের রাজনীতির দিক থেকে, এখানে আমাদের আমির কি বলেছেন যে যদি কেউ অন্যায় করে থাকে আইন তার নিজস্ব গতিতে চলবে, কিন্তু কারো সম্পদের উপরে চোখ দেওয়া যাবে না,
কারো ইজ্জতের উপরে হাত দেওয়া যাবে না। জি, সেই প্রসঙ্গে কারণ আমি ছিলাম নিরাপত্তার যে উপরে- ভাগ বাটোয়ারা নিয়ে কথা হচ্ছিল, আমি ওই কথাতেই আসতে চাচ্ছিলাম মোহাম্মদ সেলিমউদ্দিন। আমি ধন্যবাদ, আবার আসবো আপনার কাছে। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, এই যে ভাগ বাটোয়ারার রাজনীতি, যখন যে দল ক্ষমতায় থাকে সেই দল বিভিন্ন জায়গায় স্থানীয় পর্যায়ে আমরা দেখি এলাকা ভিত্তিক এই যে ত্রিমুখী সংঘর্ষে জড়ানো, ক্ষমতা দখলকে কেন্দ্র করে এবং বিভিন্ন পর্যায়ে, জাতীয় পর্যায়েও কি আসলে একই সমীকরণ? এই যে তিন দল, আওয়ামী লীগ যেহেতু এখন রাজনীতি করছে না, বিএনপি জামাত, তাদেরও কি আসলে একই অবস্থা যে সমঝোতার রাজনীতি চলছে? এটা তো খুব স্পষ্ট, মানে আপনার এটা হচ্ছে ক্ষমতার সাথে সম্পর্কিত থাকে। জামাতে ইসলামীকে এমনি ব্যতিক্রম মনে হয়, তারা বলতেন যে আল্লাহর আইন চাই, এখন বলেন যে তারা সংস্কার করতে চায়। আল্লাহর আইন চাচ্ছে না, এখন মানুষের যে আইন এটার একটা সংস্কার করে মানবিক একটা আইনের দিকে যাচ্ছে। এই জন্য জামাতকে আমি ধন্যবাদ জানাতে চাই যে, কিন্তু এর সাথে যেটা আয়ত্ত করেছেন, কল্যাণ রাষ্ট্রের কথা কল্যাণ রাষ্ট্রের কথা বলছে, এর সাথে যেটা আয়ত্ত করেছে, ওনারা যেরকম বড় একটা, ধরেন জামাতের ইতিহাসে তো আর এত বড় শক্তিমত্তা তো তারা আর কখনো দেখাতে পারেনি, পারে নাই। এখন যেহেতু তার শক্তি হয়েছে, চাঁদাবাজিতেও সে দলের অংশ নেওয়া শুরু করছে। সে ধরেন বিএনপি চাঁদাবাজি করে, এটা ধরেন সবসময় বলে আসছে, এটা সত্য, এটা বলছে, এটা মানে কোনো মিথ্যা কথা না। কারণ বিএনপি পাওয়ারে আসছে, বিএনপির লোকজন মনে করে যে তারা অনেক দিন ধরে নির্যাতিত, অর্থনৈতিকভাবে আসলে অনেক বেকায়দায় আছে, তারা ধরেন অনেকাংশে বেপরোয়া। কিন্তু জামাতে ইসলামীকে এক্ষেত্রে মনে করা হয়তো যে ব্যতিক্রম। জামাতে ইসলামীকে আপনি দেখবেন যে জামাতের নেতারা যখন আসেন, আমি আরও টকশোতে দেখছি, ধরেন মিরপুর মাজার বাগবাটোয়ারা নিয়ে তর্ক হয়েছে, মারামারি হয়েছে, সেখানে জামাতের যখন আসলে সংশ্লিষ্টতার প্রশ্ন আসে, তখন তারা বলে যে না, এখানে তো আমাদের মিডিয়ার উপর একটা ধরেন অভিযোগ করেন ওনারা, যে মিডিয়া ওনাদেরকে আসলে টেনে আনতেছে, ওনারা নিজেরা ঠিক নাই। কিন্তু আমরা তো ধরেন যদ্দূর বাংলাদেশ তো ছোট জায়গা, মিডিয়াতে যা আসে, মিডিয়ার পেছনে যা থাকে, মিডিয়া যা বলতে পারে না, তারা যারা, আমরা যারা রাজনীতি করি কিংবা যারা রাজনীতি করেন এই দেশে, তারা জানে। এখন এইটা হয়ে দাঁড়াইছে যে ধরেন কেন্দ্রে বলেন আর স্থানীয় পর্যায়ে বলেন, এইটা নির্ভর করে হচ্ছে যে আসলে কে এইটা, এই চাঁদা ক্লেম করার মতো আসলে ওই হোলটা তার আছে কিনা। আমি জানি না, যারা ধরেন শ্যামনগর কেন, পুরো সাতক্ষীরা বেল্টে জামাত ইসলামী হচ্ছে একটা শক্তিশালী সংগঠন, আর ওটা আওয়ামী লীগ ওইখানে কোনো শক্তিশালী সংগঠন না, বিএনপিও এদের তুলনায় আসলে দুর্বল সংগঠন। যদিও বিএনপি সরকারে আছে, কিন্তু সাতক্ষীরার সরকার আসলে জামাতের হাতে। সেই জন্য আপনি দেখবেন যে ভাই যেটা বলছেন যে ওইখানে করে কিনা ওনার খোঁজ নেও, নিশ্চয়ই উনি খোঁজ নিতে পারেন। তো আমি সাতক্ষীরাকে যদ্দূর জানি, সাতক্ষীরার যদ্দূর খবর আমার কাছে আছে, তাতে ওনারা এটা মনে করতে পারে যে আওয়ামী লীগের এই মেয়াদ শেষ হওয়ার পরে এটা আসলে অটোমেটিক্যালি জামাতের হাতে আসবে, বিএনপির হাতে আসবে না। আর এই সুযোগটা যে আওয়ামী লীগ নিতে পারে, যে যেহেতু বিএনপি এবং জামাতে এখানে ধরেন একটা কনফ্লিক্টিং অবস্থায় গেছে। অবশ্য ভিন্ন কথা বলছেন, আমি যেটা বলি যে একটা এই ঘটনার রাজনীতি জামাত করে না, এটাই বলার চেষ্টা করি। আমি এইটুকু বলেই কথাটা শেষ করতে চাই। আমি একটা ঘটনাকে ধরেন অনেকক্ষণ ধরে অ্যানালিসিস করার কিছু নাই, বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম করতে পারে, কিন্তু এইটা নিশ্চিত যে ক্ষমতার সাথে যদি আপনি থাকেন, ক্ষমতা যদি আপনার এরকম থাকে যে আপনি চাঁদাবাজি করে এই সমাজে টিকে থাকতে পারবেন, আইন আপনার টিকিটা ছুঁইতে পারবে না, আইনকে আপনি আসলে আপনার পক্ষে ব্যবহার করতে পারবেন, তাইলে এইটা জামাত ইসলামীর এগুলির সাথে সংশ্লিষ্ট হওয়ার পরে, কিংবা আমাদের তরুণ এনসিপির ধরেন নতুন বাচ্চারা, তাদের এই সমস্ত সংশ্লিষ্টতা প্রমাণ করে যে এই ক্ষমতা কাঠামোর মধ্যে যার হাতেই ক্ষমতা যাবে সেই কাজটা করবে। এই জন্যই আমরা ক্ষমতার সংস্কারের কথাটা বলছিলাম, যে এখানে কল্যাণ রাষ্ট্র যদি কেউ চায় চিন্তা করে, তাহলে প্রথমত আসলে এখানে ক্ষমতার যে আসলে জবাবদিহিতার ঊর্ধ্বে যে থাকে ক্ষমতা, এই ক্ষমতাকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। সেটা না আনলে আজকে জামাত ইসলামী করতেছে, কালকে বিএনপি করতেছে, আরেকজন, আমার দলের যদি এই সামর্থ্য হয় আমার দলও করবে, আমার দলের হয়তো এখন সামর্থ্য নাই, এই জন্য করে না। এনসিপির সামর্থ্য হয়েছে, এনসিপি করে। সো এটা কোনো একটা দল কিংবা কোনো একটা ব্যক্তির, কোনো একটা দল কিংবা ব্যক্তির বিষয় মনে করেন, নিশ্চয়ই আমার দিক থেকে কোনো আমার দিক থেকে কোনো অসুবিধা না। আমি বলছি জামাতের কেউ চাঁদাবাজিতে ধরা পড়েছে, আপনি যদি বিজ্ঞ রাজনীতিবিদ, রাষ্ট্র সংস্কার করতে চান, সংস্কার করতে হলে প্রবলেমগুলো আপনাকে জানতে হবে। একটা ইনসিডেন্ট আপনার কাছে, একটা ঘটনা আপনি দেখাইতে পারবেন? কোনো একটা চাঁদাবাজি এই 3 মাসের মধ্যে কোনো একটা চাঁদাবাজি, ধরেন বিএনপি যে করে, না একটা চাঁদাবাজি বলেন, আমি একটা জায়গায় বলেন, আপনি স্পেসিফিক, আমি শুধু আপনাকে একটা জিনিস, অনুমান নির্ভর বলা না ভালো। না না, জামাত আমি অনুমান নির্ভর, আপাদমস্তক চাঁদাবাজির বিরুদ্ধে
একটা রাজনৈতিক দল যারা চাঁদাবাজকে কোনোভাবেই প্রশ্রয় দেয় না। আপনি যদি দেখাইতে পারেন, আপনাকে সময় দিলাম, আমি আরেকটা টক শোতে আপনার সাথে আসবো। আরেকটা টক শো না তো আমি এইখানে বসে একটা ঘটনা বাতেন সাহেবের সাথে আমি একটা ঘটনা দেখান। আপনাদের দলের একজন সংসদ জামাত সদস্য এই ধরনের কোনো মানে আপনাদের বিরুদ্ধে টেন্ডারবাজি, মিরপুরের যে অভিযোগটা আসছিল তো এটা ভুয়া। ওইটা কি ওখানে বিএনপি যুবদলের নেতৃত্বে ঘটনা ঘটেছে। এখন যদি ধরেন এখানে এমপি আমরা পাশ করেছি, হাজার হাজার মানুষের মধ্যে একটা দুইটা লোক যদি জামাতের ওখানে থেকে যায়, এটা কি জামাত আপনি দলগত বলবেন? এখন এইরকম অভিযোগ না, একটা লোক টাকা সেলিম সাহেব আর একটা দলের নির্দেশে কাজ করা দুইটা কি এক জিনিস? না আমি ওইটাকে এক করছি। আপনি মিরপুরের ঘটনায় জামাতের একটা লোককে দেখান যে জামাতের ওই লোকটা সংগঠনের নির্দেশে করেছে। আমি তো চ্যালেঞ্জ করি, আমি বলি যে আমি চ্যালেঞ্জ করেছি। না আপনি তো আপনার দলকে বলতে, আপনি বিএনপি কে এটা দেখাইতে পারবে? বিএনপি কে দেখাইতে পারবেন যে বিএনপি আসলে নির্দেশ দিয়েছে? মোহাম্মদ সেলিমউদ্দিন বলছিলেন যে বিএনপি যুবদলের নেতৃত্বে বিএনপি চাঁদাবাজিটা লোকেরা ছিল, হয়েছে, ছবি আছে। বিএনপির দিকে ঠেলে দিয়েছেন আপনি। আপনি বিএনপির বলছিলেন নেতৃস্থানীয় যুবদলের নেতৃত্বে লোকেরা হয়েছে। ছিল, ওটা কিন্তু ছবি আছে। আমি এগুলা যদি বেশি কথা বলতে যাই সত্য কথা, তাহলে ওইটা বট আইডি আমার পিছনে লাগে সারাদিন। এই বট আইডি কারা চালায় আপনারা নিশ্চয়ই জানেন। তো এত বেশি লাগে। হ্যাঁ বল। আমি যেটা দেখলাম যে নীলুফার আপাকে দেখলাম, আমি অপোজিশনে যখন ছিল তখন যেরকম কথা বলতেছিলেন, আজকেও অনেকদিন পরে ওনাকে মানে এমপি হওয়ার পরে দেখলাম যে উনি জোর করার চেষ্টাটা করেন। ভুল কথা বলেছেন। আমি জামাত কখনোই এটা এখন আর করি না। আল্লাহর আইন চায় না। এই যে বিএনপি কে যে কোথায় বলা জামাত হয়, ঘোষণা করেছে? এটা যে না, এই যে এটা যদি BNP কে চান বলা আপনারা হয়, তাহলে তো একটু বলার না তো সুযোগ এটা দেন। আপনি অনুমান করে কেন বলবেন? না অনুমান না তো, আপনার কাছে তথ্য থাকতে আপনারা হবে। এখন যেটা চাচ্ছেন কল্যাণ রাষ্ট্র মিন্স আল্লাহর আইন। আল্লাহর আইন ছাড়া আপনি কল্যাণ রাষ্ট্র কখনো কায়েম করতে পারবেন না। আপনি আপনাকে আল্লাহর আইন তো ভাই আগে পড়তে হবে। আপনারা তো সেটা কল্যাণ কোরআন। রাষ্ট্র বলে আবার আল্লাহর আইন থেকে কল্যাণ দূরে রাষ্ট্র সরে আর আল্লাহর গেছেন। আইনের মধ্যে আপনারা কোনো পার্থক্য নাই তো। আপনারা না যাই কল্যাণ কে রাষ্ট্র বলছেন? তাই আল্লাহর আইন। আপনারা কথা আছে, একটা আমি যদি সেন্টেন্স এখন ঘুরিয়ে বলা বলি, যায়। আপনারা যে একটা লোগো থেকে sentence- আল্লাহর নামটা সরায় ফেলছেন, আপনারা তো সরায় নিজেদের মোহাম্মদ প্রয়োজনেই সেলিমউদ্দিন। করছেন। এত যদি আল্লাহর এটা আপনাদের ব্যাপার, আমাদের ব্যাপার না। কিন্তু আপনার- আমরা আপনার যা ব্যাখ্যা। দেখি লোগো সেটাই থেকে বলি। আল্লাহর আইন আল্লাহর নামটা সরায় কোথায় ফেলছেন লোগো থেকে? আগের আমাদের লোগো কোনো থেকে। লোগোই আগের ছিল না। লোগোতে আচ্ছা, আমাদের কোনো ছিল, লোগো সে এখন আমরা মোহাম্মদ নির্মাণ সেলিমউদ্দিন, করি। আপনারা আচ্ছা, কল্যাণ এটা নিয়ে আমার কোনো রাষ্ট্রে তর্ক এখন নেই। যদি না, মিডিয়া আমাদের একটা কিছু লোগো বলার বানাই দেয়, নেই। ওটা আমাদের লোগো হইতে পারে না। আমরা অফিশিয়ালি আপনার সাথে এখনো কোনো তর্ক কোনো নেই কিন্তু মিডিয়া আপনি যদি লঞ্চ এটা করি মিন নাই। করেন, এখন এখনো ওনারা লোগো। যেভাবে বলে আমরা এগুলা বলি না। কিন্তু এর আগেও জামাতের নেতারা কিন্তু জামাত আপনার অনুমান নির্ভর কথা না বলে। দোকান দখল করতে গিয়ে অ্যারেস্ট হয়েছে, চাঁদাবাজি করতে গিয়ে বিভিন্ন কোনো জেলাগুলো কোনো অ্যারেস্ট প্রমাণ হয়েছে। আছে আপনার কাছে? প্রমাণ ছাড়া তো কথা বলছি না, না। একটা এখন প্রমাণ, আপনিও যেটা একটা বলছেন প্রমাণ। যুবদলের প্রমাণ বলেন, আছে, আপনিও আছে, আছে। বলেন। আপনি দেখেন ওই সময় বলেন। মিডিয়া ফুটেজ তো আপনিও মিডিয়াগুলো দেখেন, আপনি ওই সময়ের মিডিয়াগুলো না, ওগুলো দেখেন। media footage- যুবদলের সরি কি বলে জামাতের যে নেতারা একটা জেলায় আপনার 10টা ঘর 10টা ঘর দখল করছে, তালা দিছে, দেওয়ার পরে অ্যারেস্ট হয়েছে। একটা এখন সাধারণ arrest মানুষ হওয়ার বিশ্বাস পরে করবে না। আপনি আপনার সময় কথা না, বলি না জামাতের- প্লিজ, একটু আমাকে বলার জামাতের সুযোগ লোকদের দেন। ব্যাপারে আবার আপনার সময় আপনি হ্যাঁ, কথা বলেন। জামাতের লোকদের ব্যাপারে আপনি এখন কথা বলেন, আপনারা কিন্তু যা জানেন না তা যা বলবেন করেন না। শুনেন, যা আপনারা যা জানেন না তা করেন বলবেন না। আপনারা রাজনীতিটাই করেন ধর্মকে জিম্মি করে, ধর্মকে ধর্ম নিয়ে আবার না, কিভাবে ধর্মকে জিম্মি জিম্মি করে। ধর্ম কিভাবে যখন জিম্মি ধর্ম হয়? এই আপনি শরিয়া আইনের মধ্যে আছেন, এই আপনি শরিয়া আইন থেকে বাইরে হয়ে গেছেন। আপনার প্রয়োজন আপনি শরিয়ার বাইরে যেতে যাচ্ছেন না। এটা হলো ধর্ম আপনি একজন- সম্পর্কে please, পর্যাপ্ত আপনার সময়, knowledge please, না আপনি থাকার একটু কারণে লেখেন। আপনার এই কথা। Please, আপনি একটু আচ্ছা, লেখেন। আপনি যদি একটু পরিষ্কার ধর্মকে করেন, এখানে সেলিম চলান উদ্দিন। কেন? শুনেন। ধর্ম ধর্মের আমাদের knowledge তো সবার ধর্ম জন্য, তো ধর্ম আপনি- আমাদের আপনি একা সবার কিনে ফেলেন পবিত্র নাই। জিনিস। মোহাম্মদ ধর্ম- সেলিম ধর্ম উদ্দিন। নিয়ে এত চুলকানি কেন আপনি আপা? কিন্তু আপনার চুলকানি এত কেন? চুলকানি কেন? আপনি দেখেন আপনার চুলকানি কেন? ধর্ম নিয়ে এত কথা আপনি বলেন কেন? নিজে হলেন একটা ধর্ম খারাপ লোক। এদেশের মানুষের প্রাণ। ধর্মকে এটা- নিয়ে আপনারা রাজনীতি করেন। Yes, আপনাদের করি। চুলকানিটা আমাদের ধর্মকে রাজনীতি নিয়েই হয় সব। ধর্মভিত্তিক। আপনাদের ধর্ম আবার আমরা শরিয়া আইনের বক্তার বাইরে না, যান কেন? ধর্মভিত্তিক রাজনীতি আপনারা করি। আপনাদের প্রয়োজনে আমরা শরিয়া আইন করেন। ধর্মকে মোহাম্মদ সেলিম উদ্দিন। যথার্থভাবে চুলকানির অনুসরণ প্রয়োজনে করে শরিয়া আইন রাজনীতি আমি করি। একটু থামাচ্ছি। বক্তার মিথ না। আমি একটু থামাচ্ছি। আপনাদের মতো ধর্ম ব্যবসায়ী না। আপনার চুলকানিতে শরিয়া আইন বাতিল খালি বারবার করতেছেন। ধর্মকে আনেন সব কেন? সময় এই জন্য বাংলাদেশে আপনারা থাকেন ধর্ম দিয়েই আর রাজনীতি করেন। ধর্মকে আপনার অবজ্ঞা ধর্মের করেন। সঙ্গে কি ইসলামী? বাংলাদেশের রাজনীতি জামায়াতে করবেন। ইসলামী। হ্যাঁ। ইসলামী জামায়াতে বাংলাদেশের ইসলামী। রাজনীতি আপনি কি করতে BNP হলে BNP ধর্মকে ইসলামী কোনোদিন দেখছেন? অবজ্ঞা করবেন না। BNP ইসলামী পরিণতি দেখছেন? হাসিনার পরিণতি হবে শোনেন, একেবারে এত ভয় হাসিনা। দেখায় না। হাসিনার পরিণতি আপনারা ভোগ হাসিনার করবেন। পরিণতি কিভাবে করছেন? হ্যাঁ। গুপ্তগিরি করে হাসিনার মধ্যে ঢুকে যখন আপনার বিপদে সঙ্গে ছিলেন করছেন। তখন তো ঠিকই আমার ধর্মকে সঙ্গে- ব্যবহার করতেন। শোনেন, আপনি করতেন। আমরা এখনো সবসময় করি, আমরা সবসময় করি। আপনারা আবার প্রয়োজনে বাদ দিয়ে কিন্তু দেন। ধর্মকে তো উদাহরণে আল্লাহর আনেন কেন? নামটা ছুটাই দিছেন। ধর্ম বাংলাদেশের আল্লাহর নামটা মানুষের ছুটাই দিছেন। সবচেয়ে প্রিয় আপনি জিনিস। শরিয়া আইনটাকে বাদ দিয়ে দিছেন। কে বাদ দিয়ে শরিয়া দিছে? আইনটাকে বাদ দিয়ে আপনি আমরা জানেন সংস্কার জামাত মুক্ত সম্পর্কে হয়ে আপনি কিছু গেছেন। জানেন? আমার জামাত সম্পর্কে জামাতের আপনি গণতন্ত্র পড়েন? গণতন্ত্র যে পড়েন জামাতের গণতন্ত্র আপনি পড়েন। আচ্ছা, আমিও মোহাম্মদ জানি। সেলিম উদ্দিন, আমার আপনি- কথা আপনি
বলতে যাচ্ছেন কেন? আপনি যদি একটু পরিষ্কার করেন, আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে পরিষ্কার করেন। আপনার শুনেন আপা, মোহাম্মদ আপনি সেলিমুদ্দিন বিরোধী রাজনীতি ছিলেন, এই অভ্যাস বদলান, ধর্মকে বারবার টেনে আনবেন না। মোহাম্মদ সেলিমুদ্দিন, মোহাম্মদ সেলিমুদ্দিন, আপনার ধর্ম দৃষ্টি এদেশের আকর্ষণ সংবিধানেও করছি। ধর্ম স্বীকৃত, ধর্ম স্বীকৃত। মোহাম্মদ সেলিমুদ্দিন, ধর্মের বাইরে আমি গেলে আপনার অতি তাড়াতাড়ি পতন হবে, অতি তাড়াতাড়ি পতন। ধর্মকে ব্যবহার করবেন না, ধর্মকে ব্যবহার করবেন না। মোহাম্মদ সেলিমুদ্দিন, ধর্ম আমাদের সবার জীবনে আচ্ছা আমি একটু থামাচ্ছি। অবশ্য করণীয়, নীলুফার অবশ্য চৌধুরী মানার জিনিস হলো ধর্ম। আমি একটু থামাচ্ছি আপনাকে, আমি কথায় একটু কথায় খালি থামাচ্ছি। ধর্মকে টানেন, এবং আপনি সেই ব্যক্তি তো, আপনি তো সেই ব্যক্তি নীলুফার যিনি চৌধুরী মনে একটু আপনি থামতে হবে আপনাকে। ইসলামের আমি মৌলিক আপনার দৃষ্টি বিশ্বাসকে আপনি আকর্ষণ করছি। আপনারা ডাকেন আর মৌলিক- সবসময় এমন একটা কথা জি, তুলেন জি, যে একটা- কথাগুলো নিয়ে আকামটা লাগাই দেন। উনি বলে উনাদের চুলকানি মিটানোর জন্য উনারা ধর্মকে একবার রাখে, একবার ধর্মকে কাটে দেয়। উনাদের এত আপনাকে চুলকানি, বলছি আমরা কাইটে অথচ দিছি। উনারা কোথায় কাইটে অন্যকে দিছি? বলে আবার কোথায় কাইটে যে দিছি? ধর্ম নিয়ে চুলকানি করেন না। হ্যাঁ। চুলকানি তো উনাদের বেশি। কখনো চুলকানি ইসলামের মলম মৌলিক বিক্রি বিশ্বাস করতেছেন, নিয়ে আপনি বাংলাদেশে ধর্ম নিয়ে প্রশ্ন চুলকানি তুলেছেন। মলম বেচতেছেন। ইসলামের মোহাম্মদ সেলিমুদ্দিন, পাঁচটি স্তম্ভের একটিকে আন্ডারমাইন করে আপনি যদি একটু উনি বলেছেন জাকাতে চাইতে চাঁদাবাজি নাকি আপনি শ্রেষ্ঠ। যদি একটু ভালো। পরিষ্কার করেন, আমি আপনাকে থামাচ্ছি, আমি আপনাকে একটু থামাচ্ছি। নীলুফার চৌধুরী মনে আসছে আপনারা আপনার কাছে। ধর্মভিত্তিক আমরা আপনাদের কখনো নেতা, ধর্মভিত্তিক না, আপনাদের ধর্মের নেতা জায়গায় মরহুম আমরা প্রেসিডেন্ট আমাদের জিয়া জায়গায়। রহমান বিসমিল্লাহির রহমানির রহিমে এই এটাই- সংবিধানের সংযোজন করেছিলেন। এটাই তো তো সেই এটা দলের লোক হয়ে যে দেশে- আপনি ধর্মকে আমরা এত তো আপনার বেশি মতো ধর্ম বেচি না, না, আমরা এত দলের নেতা, জিয়া এইটা- রহমান ধর্ম বেচে নাই, ধর্মকে প্রতিষ্ঠিত করছে। একদম খাস তাই কথা। ধর্ম নিয়ে এত আমি- এত ইয়ে কেন? ধর্ম বেচে খান। এত জ্বালাতন কেন? আপনার জ্বালাতন এই জন্য এত যে জ্বালাতন কেন? আপনারা তো আল্লাহর নামটা লিখতে আদর্শ পারেন দিয়ে না মোকাবেলা এখানে। করতে পারেন না। আল্লাহর নাম বাতিল চাঁদাবাজির দিছেন। মোকাবেলায় কিছু নাই তো। আপনারা- এটা কারণ ধর্ম আছে। নিয়ে আসে। এত সাদাবাজি বলছেন, বললে তো আচ্ছা। কি হয়েছে? নীলুফার পাশ করে চৌধুরী গেছেন, মনি, এই করে আমি গেছেন, একটু হতে থামাচ্ছি পারছে? আপনাকে, Two-third একটু থামাচ্ছি। majority নিয়ে তারপরে আমরা- BNP এই ক্ষমতায় আসছে। বাংলাদেশের রাজনীতি Two-third করতে বেশি হলে majority ধর্মকে নিয়ে BNP অবজ্ঞা করে ক্ষমতায় আসছে। কেউ একটু রাজনীতি করতে থামছি। পারবে না। ওই চাঁদাবাজি দিয়ে তো BNP কে বাংলাদেশে ধ্বংস করতে ধর্মকে চাইছিলেন, অবজ্ঞা করে পারছেন? কেউ রাজনীতি পারেন করতে নাই। পারবে না। পারেন নাই। পারবেন না। কখনোই চায় পারেন নাই। অতএব টক শোতে তো ধর্মের এই বিরুদ্ধে দেন জন্য না। বলি, ধর্মকে স্টার ফলো টিভিটা করেন। আপনি করে নিজে করে জামাতের টিভি মনে করেন যে এখানে আসলে আমরা মেলা কিছু এই তো- করতে এই তো পারি। চলে গেলেন এই আরেক যে, জায়গায়। অবশ্যই হ্যাঁ। নইলে তো এইখানে জামাতের আসলে টিভির জন্য আপনি আপনারা আসছেন খালি কেন আপনার এখন? করে দাম বেড়ে যায়, আপনার করে গলা বেড়ে যায়, সাহস বেড়ে যায়। আপনি একজন পুরুষ, আপনি চুলকানি নিয়ে কথা বলেন কেমনে? লজ্জা করে না? কিসের আপনার লজ্জা? লজ্জা করে না? না, এত কেন? বেয়াদবের মতো, এত কেন? চরম বেয়াদবের মতো নীলুফার কথা চৌধুরী বলেন মনি, কেমনে? থামতে আপনার হবে লজ্জা আপনাকে। করে না? নীলুফার চৌধুরী মনি, আপনি আপনাকে এখন থামতে যেগুলো হবে। বলছেন, এই আদব আপনাকে কোথা থামতে থেকে- হবে। এই আদব আপনি কোথা থেকে চুলকানির কথা শিখছেন? বললেন কেন? আপনাদের এই দুজনকে আদব থামতে কোথা হবে। থেকে আপনি এই কাজ শিখছেন? করেন। আপনার আদব নাই দেখে তো চুলকানি বলছেন। আদবের দেখছেনটা কি আপনি? আপনি একটা আপনার বেয়াদব। দৃষ্টি আকর্ষণ এক করছি। নাম্বার ঠিক আছে, কন্ট্রোল। দর্শক দেখতেছে। হাসান কায়ুম, আমি আপনার দৃষ্টি আকর্ষণ টকশোতে করছি। এসে অনেকক্ষণ আলোচনা ধরেই করতে আসলে গিয়ে তর্কগুলো চলছে, সহযোগী অন্যদিকে চলে আলোচককে যাচ্ছে বেয়াদব যে আলোচনা। বলে, আপনি তার চুলকানি আপনাকে কথা বেয়াদব- বলেন কেন? না সেলিম ভাই আপনি জি, চুলকানি কথা বলেন আমরা কেন? একটু যদি আপনি শান্ত কষ্ট হই। পেয়ে থাকেন, আমি হাসান দুঃখিত। কায়ুম, আমি আপনি কেন এই দুঃখিত। কথাটা বললেন? কিন্তু আপনি এটা বললেন, ধর্ম আমি এটা নিয়ে বলবো। বারবার আপনি বাড়াবাড়ি আপনার ধর্ম করতেছেন। নিয়ে আপনারা বাড়াবাড়ি ধর্ম করছেন। নিয়ে আপনি বাড়াবাড়ি আপনারা করতেছেন। একবার সরিয়ে আনেন, না, না। আপনি সেই একবার ব্যক্তি, সরিয়ে আপনি কাটে দেন, বলেছেন আমরা যে বলি না। জাকাতের চাইতে চাঁদাবাজি আমি বাড়ানো অবশ্যই পুরো বলি আপনি নাই। তুলেন। অবশ্যই কায়ুম। বলি নাই। এই টেলিভিশন দিয়ে এখানে আসলেই আপনারা এগুলা করেন, এটা নিয়ে নিজেরা বানায় না, বানায় নীলুফার করছেন। চৌধুরী মনি, আমি বলছি আপনার- আপনারা যে চাঁদাবাজি করেন, আপনারা যে জাকাত খান, জাকাত A to Z জাকাত খান, সেই কথাটা বলছি। আপনার ওটা চাঁদাবাজি না? আপনার জন্য কি জাকাত জাকাতের ফরজ? সাথে আমি চাঁদাবাজি আমি আপনার জন্য সম্পর্ক। কি জাকাত আমি ফরজ? জাকাতের নীলুফার সাথে চৌধুরী মনি, চাঁদাবাজি আপনাকে আমি একটু বলতে চাচ্ছি, জাকাতের ওই সাথে আলোচনাটা চাঁদাবাজি অসম্পূর্ণ ছিল, আমি যেটির চাঁদাবাজি কারণে নিয়ে কথাটা বলিনি, এসছে। আপনার আলোচনাটা ওটা বলছি। অসম্পূর্ণ ছিল, যে আপনি কারণে সব কমেন্টগুলো এসেছিল। সময় আপনার আপনি সম্পূর্ণ ধর্ম নিয়ে আলোচনায় একটা অবশ্যই এটা ছিল না, মানে মাত্র আমরা- যে চাঁদাবাজি নিয়ে আমরা- কথাটা আমরা- বললেন। এগুলো উচিত না। আপনি একজন পার্লামেন্টের মেম্বার। বললাম তো, পার্লামেন্টে আপনি তো কেন discussion চুলকানি হয়। বললেন? আমি সেলিম আপনাকে সাহেব, অবশ্যই বেয়াদব বলতে মাননীয় পারি। মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে বিরোধী দলের অনেক সেলিম কথা শুনেন, সাহেব। উনি তো বেয়াদব শব্দ বলেন না। না না শুনেন আমি শুনেন। আদবে- আপনার বেয়াদব আমরা- পার্লামেন্টে হচ্ছে গেলেন আদবের কেমনে? অভাব। আর আপনার আপনার আদবে- মতো লোক আপনার যদি- পার্লামেন্টে যাওয়া উচিত শোনেন, কিনা? আপনার যদি আদব আপনি তো থাকতো, নির্বাচিত হয়ে যান নাই। জি, আপনার আচ্ছা। যদি আদব থাকতো, মাননীয় তাহলে প্রধানমন্ত্রীর আপনি দয়ায় চুলকানি গিয়েছেন তো, Advocate এই জন্য এই হাসনাত ভাষা কায়ুম। ব্যবহার করতে পারছেন। কি সে কোনখানে কে যদি কার দয়ায় নির্বাচিত যান না হয়ে BNP তে? যেতেন, তাইলে বললাম আপনি তো, এই ভাষা ব্যবহার করতেন যান না। বিএনপিতে যায় টিকে থাকতে কেমন কষ্ট ওটা বুঝতেন। হ্যাঁ। আসেন তো এখানে, নীলুফার চৌধুরী এদিকে মনি, ওদিকে টুকাই আমি টুকাই টুকাই আপনাকে টুকাই একটু- রাজনীতি করেন আর কখনো ইসলাম আমি নিয়ে আমি করেন, আমি কখনো একটু ইসলাম অনুরোধ বাতিল জানাবো, আমি করে একটু করেন। অনুরোধ ইসলাম জানাবো নিয়ে আলোচনা করবেন না। হাসনাত কায়ুমকে বাংলাদেশের সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের বাপ-দাদার একার ধর্ম, ইসলাম কি বাংলাদেশের আমাদের ধর্ম না? 18 কোটি মানুষের ধর্ম এটা। তাহলে ইসলাম। আপনি ইসলাম নিয়ে আমি কথা বলবো না, আপনি একলা ইসলামকে আপনি ইসলামের আপনি বিরুদ্ধে লিজ বলবেন দিছেন, না। আপনি লিজ জাকাত দিছেন। কি? ইসলামের বিরুদ্ধে তো এখানে কেউ কথা বলে নাই। জাকাতের সাথে তুলনা এখানে করবেন কোনো না। ইসলাম আমরা ইসলামের বিরুদ্ধে বলি বলতে না। হাসনাত পারবেন না। কায়ুম, বিরুদ্ধে বলবো। আপনার বলবেন না। দৃষ্টি আকর্ষণ করছি, আমি বলবেন
আপনার কাছে আসতে চাই আচ্ছা, আচ্ছা, এই বাজেট যে- বাজেট নিয়ে আসছে বাজেট আমরা আলাপের মধ্যে অন্য আলাপে আসে আমরা আপনারা না, এটা আমার মনে হয় এটা অনেক clear বিষয় করা নিয়ে আলাপ দরকার। করছেন ইসলাম পালন
করি, বিক্রি করি না। যে আপনারা বিক্রি অনেকক্ষণ করেন, ধরে বিক্রি আলাপটা করেন। চলছে বললাম তো, নীলুফার বিক্রি করেন, চৌধুরী আপা, বলি আপা, আপনাকে আপা, থামতে হবে আপা, এটা ব্যক্তিগত ধৈর্য ধরে ধৈর্য ধরে হাসান কথা বলেন, কাইয়ুম, পাশাপাশি আপনার কথা বলতে দৃষ্টি হবে, আকর্ষণ শুনতে আমি হবে। আমি একটু আপনাদের একটু বলি যে আসলে ধরেন এখানে তো কেউ ধর্মের বিরুদ্ধে আলোচনা না ভাই, করে না। আপনিও কিন্তু না, জামাতের মোহাম্মদ ব্যাপারে সেলিমউদ্দিন, না আপনি- জেনে কথা বলতে আচ্ছা, পারেন। যদি আমার কোথাও সেলিমউদ্দিন, আমি গ্যাপ থাকে, চ্যালেঞ্জ করলাম, সেলিমউদ্দিন, আপনাকে দেখাইতে আপনাকে- হবে জামাতের কোন লোক চাঁদাবাজির জন্য কোথায় ধরা মোহাম্মদ পড়ে। সেলিমউদ্দিন, আপনি আপনি challenge করবেন মানে একটু আমার আগে তো সুযোগ media দিন কে challenge হাসনাত করবেন। কাইয়ুমকে এখন মিডিয়া কথা বলার কথা জন্য। কি আপনি মিডিয়া আজকে ওনারা যা জি, বলার এখন- সব বিশ্বাস করবেন? আচ্ছা, এদেশের মিডিয়া কি দাসত্ব আপনারা তো মুক্ত? আদব সম্পন্ন, কাউরে কথা বলতে এদেশের দিচ্ছেন না, দুজনে মিডিয়া কি কাউকে কথা দাসত্ব বলতে মুক্ত? আপনি মোহাম্মদ যদি সেলিমউদ্দিন, challenge আপনি করেন- একটু থামুন, আমরা হাসনাত আমরা কাইয়ুমের কি কাছে কারো আসি। কথাই বলছিলাম, বারবার বলছি, আপনি লিখে রাখেন, আপনার সময় কথা বলেন। প্রতিটা জি, শব্দের হাসান কাইয়ুম, হাসান উত্তর কাইয়ুম। দিতেছে এক লাইন করে, প্রতিটা শব্দের। প্রমাণ ছাড়া আসলে রিপোর্টও হয় না, চাঁদাবাজি রিপোর্ট আপনি বারবার যে কথাগুলো বলছেন যে প্রমাণ ছাড়া বলবেন না, প্রমাণ ছাড়া বলবেন না, প্রমাণ ছাড়া তো কথাগুলো আসে না। আপনি যে আপনার কাছে কি ভাগ, প্রমাণ আপনি যে আছে? দখলের না, কথা একটু বলছেন, আমি বলি, আপনি যে একটা দখলের কথা, জি, নিউজ দিয়ে যে এখানে- আপনি যে দখলের কথাটা বলছিলেন, তাহলে আপনি কিসের প্রমাণ? প্রমাণ তো কেউ টকশোতে অবশ্যই এখানে নিয়ে আসে না, প্রমাণের ভিত্তিতে অবশ্যই আদালতে সেটা প্রমাণ হইতে হবে, কারো এখন বিরুদ্ধে এক একটা সুনির্দিষ্ট জিনিস জিডি যদি হইতে আদালতে হবে। যাওয়া পর্যন্ত- মামলা আপনি যাওয়া যে কার কথা পর্যন্ত বলছেন, অপেক্ষা করুন, তার বিরুদ্ধে আমাদের জিডি বা প্রমাণ মামলা লাগবে। হয়েছে? আদালত তো অনেক পরের বিষয়। না, মামলা আদালতে হয়, যাবে কি তারপর- যাবে না? কাল্পনিক নিউজ তৈরি করে জাতির মধ্যে বিভক্তি কেন? তৈরি করতেছেন। আপনি ওই নিউজ মিডিয়াটার মিডিয়া কাছে আপনারা যান না। কাল্পনিক জামাতের মতো নিউজ- একটা দল, যে দল হলো চরিত্রবান একটা দল, এই দলের বিরুদ্ধে চাঁদাবাজির কথা বলবার আগে আপনি মিডিয়া ওনার যেই হন না কেন, তাকে আমি 10 কিছুক্ষণ বার আগে- ভেবেচিন্তে আমি কথা বলতে হবে। কিছুক্ষণ আগে একটা জামাত ঘটনা তো ইসলামী বলেই দিলাম। আপাতমস্তক জামাত জি, আপনি একটু চাঁদাবাজ একটু বিরোধী, শান্ত হয়ে চাঁদাবাজির শুনবেন বিরুদ্ধে যে আমি কিছুক্ষণ আগে না, একটা আপনার ঘটনা এটা বলে ভুয়া দিলাম তথ্য। ভাগ। আপনি যে কোনো আপনি কোনো তথ্যকে যদি থানায় মামলা হয়েছে, জিডি আছে? অবশ্যই এটার আপডেট দিতে দেখান, পারবেন। দেখান, এখন আমার দেখান। আমাকে অবশ্যই জি আমাকে দেখান আপনি। হ্যাঁ। কোথায় আপনি জাতীয় একটা কাগজ পত্রিকায় নিয়ে নিউজ আসলেন? এসেছে এবং আর এটার আপনারা ভিত্তিতে রাজনীতি পরবর্তী যারা পদক্ষেপ করেন, তারা নেবে। ওই মোহাম্মদ শান্তির সেলিমউদ্দিন, সারাই মোহাম্মদ একটা কথা বলে সেলিমউদ্দিন। দিবেন। না, না, আর আপনি- জামাত সম্পর্কে কথা বলা হবে, আপনি- জামাত যা বলে এখন বুঝে আপনি শুনে যদি কথা বলেন বলবেন। যে জোর জামাত করে সম্পর্কে যদি- কথা আপনি বলার জোর আগে করে যদি অবশ্যই বলতে জোর আদালত চান, করে থেকে রায় আনতে হবে। না, যুক্তি থাকতে হবে। আপনি যদি হাসান বলেন কাইয়ুম। আদালত থেকে রায় আনতে হবে, এমন তাহলে কথা তো কথা বলবেন বলবেন না যেটা সম্পূর্ণ আপনি তো মিথ্যাচারের মধ্যে পড়ে। আওয়ামী লীগকে ছাড়াই বিএনপি যেতে চান। আমি এখন দেখাচ্ছি, আপনাদের আপনারা জামাতের আওয়ামী লীগের এই কথা বলেন নাই কোনোদিন। দেখাচ্ছি। উনি সেলিম যে সাহেব, কথা বললেন সেটা নিয়ে চলবে। আপনি তো BNP সরকার না, আওয়ামী লীগ যদি সরকারে অভিযোগ ছিল, করা যে আমরা- হয়, এই যে রাজশাহীতে জামাত নেতার বিরুদ্ধে মব তৈরি করে দোকান দখল করার জন্য যে কে অ্যারেস্ট report করছিল, করতেছে? আপনি দেখেন রিপোর্ট কে- করতেছে কে কে? বলেন আপনি না, নাম ইউটিউব বলেন, পড়েন। আপনি পড়েন, আপনি শুনেন, পড়েন না, আপনি আপনি শুনেন, আপনি আচ্ছা, শুনবেন, মোহাম্মদ শোনার জন্য সেলিমউদ্দিন, তো আপনি বের পড়েন। আপনি যে আমি- কোনো- আমি তো পড়ার জন্য চুপ করে থাকলেন। হ্যাঁ, fake। এটা ফেক, এটা হ্যাঁ, ফেক না, fake। এতগুলা 100% আপনি fake। কতগুলা আপনি- দেখেন, এগুলো ফেসবুকের আপনি news। কতগুলা এগুলো আপনি ইউটিউব এগুলোর উপরে আপনি বিশ্বাস দেখেন করেন? কতগুলা আপনি যদি ইউটিউবে সব একজন নিউজ MP দিয়ে এখন আপনি বলতে বিশ্বাস থাকেন করেন? ফেক কেন নিউজ, বিশ্বাস করবো না? আমি এগুলো এটা fake ইউটিউবে news, বিশ্বাস করবো না। fake news। এটা তো পত্রিকার আপনি খবর, পারলে টেলিভিশনে। একটা আমি থানায় তো জিডি টেলিভিশনের হয়েছে, খবর বলছি। কাউকে অ্যারেস্ট করেছে, মামলা হয়েছে, চিন্তা পারলে করছেন? দেখান। থানা দেখেন, তো দেখানোর আপনি- পরেও। আপনি না, যে- না, অবশ্যই। সে শুনবে না, না, শুনুন, আমি তো আপনি শোনাতে যখন কারো চাচ্ছিলাম। বিরুদ্ধে হাসান claim সাহেব, আনবেন, আমি তো টেলিভিশনের তখন খবরের আমরা কথা ইয়েকে বলছি। অ্যাড্রেস করে আচ্ছা, কথা বলি। বলুন না। হয় আমরা জিডি দেখাইতে উপস্থাপককে হবে, অ্যাড্রেস করে কথা নয় বলি। মামলা আচ্ছা দেখাইতে হবে, আচ্ছা নাহলে মোহাম্মদ arrest দেখাইতে হবে। সেলিমউদ্দিন, আমরা আপনি কথা ফেসবুকের একটু থামতে fake হবে। news আপনি নিয়া। শুধুমাত্র আমরা ফেসবুক উপস্থাপককে কেন্দ্রিক address না, করে এটা কথা বলি, একটা আমরা news ব্যক্তিগতভাবে report, না একটা বলি। ন্যাশনাল এটা মিডিয়া, কিসের news? এটা একটা কিসের যে news? কোনো মিডিয়া না, না, যখন যে কোনো কোনো নিউজ media আনে আপনাকে বলতে প্রমাণ হবে। ছাড়া তারা আপনি রিপোর্টটা আনছেন, আপনি করেন বলতে না। হবে, জি, আপনাকে বলতে আমি হবে। আপনাকে প্রমাণ সহই বলছি না যে বলেন সেটা কোন নিউজ? আমি এখন আপনাকে ঘটনা তো দেখাতে পারছি না, কিন্তু তাহলে আমি কেন আপনাকে আপনি এটা নিয়ে ঘটনার আসেন? কথা বলছি। অনুমান প্রসঙ্গটা নির্ভর তুলছে জিনিস কেন নিয়ে আসেন? আপনাকে কেন আপনি বারবার বলছেন অনুমান নির্ভর, অবশ্যই কেন অনুমান এটা অনুমান নির্ভর। নির্ভর এই হবে? আপনারা কিছু এই যে সাংবাদিকরাই কেন অনুমান নির্ভর হবে? আপনারা কিছু সাংবাদিকরাই এই যে জাতির কোনো মধ্যে ঘটনা বিভ্রান্তি সৃষ্টি দিয়ে করেন। প্রশ্ন করা কোনো আপনারা যা করবেন অবশ্যই অনেক এখানে নিউজ। একটা জিডি থাকতে হইতো, মামলার বেশ কপি থাকতে কয়েকটি হইতো, জাতীয় একটা পত্রিকায় কিছু নিয়ে নিউজটি আসতেন। এসেছে এবং এটা প্রমাণ আপনি ছাড়া এটি সাংবাদিক, হয় না, এই নিউজটা সাংবাদিক হয় না। জাতির- মোহাম্মদ সেলিমউদ্দিন, আপনি শুনছেন না কথা? জি, না শুনবো বেশ না। কয়েকটি জাতীয় কারণ- পত্রিকায় নিউজটি হয়েছে এবং এটি প্রমাণ ছাড়া না, এই না, নিউজগুলো এই হয় না। পত্রিকার নিউজ, এই পত্রিকা এবং আপনি তো এই media, সম্পূর্ণ অস্বীকার করছেন। সম্পূর্ণ এগুলো অন্যান্য fake জামা। দলের বিরুদ্ধে যে অভিযোগগুলো আমরা করছি সেটা তো সেগুলো এই প্রমাণিত। এই সেগুলো না, প্রমাণিত। সেগুলো সেগুলো এইভাবে মামলা করে আছে, একইভাবে আমরা জিডি অভিযোগগুলো আছে, করে থাকি সেগুলো arrest যে আছে। এই ঘটনাগুলো কিন্তু জামাতের সামনে একটা ঘটনা এসেছে। দেখান যে মামলা আছে, জিডি আছে, অ্যারেস্ট আছে, দেখান। নাই, আপনার কাছে নাই, মুখস্থ বলতেছে। সেলিম সাহেব, যে আচ্ছা, আপনি আমার- যেভাবে আমার কথা আসলে- বলতেছেন, আপনি শুনেন, এই টোনে কিন্তু আওয়ামী লীগও আমাদেরকে বলে নাই। আওয়ামী লীগকে আমরা ফেসিবাদ বলছি না, না? আওয়ামী লীগের দুর্বলতা আমি- ছিল। আমি- আমি শেষ করি। আওয়ামী লীগের দুর্বলতা ছিল। আপনি না, একটু তার সুযোগ মানে দিন, হচ্ছে যে আপনি জামাতের সুযোগ দিন। দুর্বলতা আরেকজনকে নাই, কথা সেটা বলার আমি সুযোগ বলবো না।
কেন? আমি উনাকে জামাতকে চাঁদাবাজ মোহাম্মদ দল বলতে সেলিমউদ্দিন, পারবেন আপনি না। কথা বলার সুযোগ বলতে দিন। হলে আপনাকে অবশ্যই ডকুমেন্ট নিয়ে আসতে হবে। না, মোহাম্মদ আপনাকে তো এখন সেলিমউদ্দিন, বলতে জামাতের আপনাকে- উপরে ব্লেম দিতে পারবেন না আন্দাজের উপরে। হ্যাঁ, আপনি যদি প্রমাণ থাকে এটা বলেন যে এই জিনিসটা ঠিক আছে। আচ্ছা, এটা আপনি- আপনার আমি কথা- সাংবাদিককে জিজ্ঞেস করলাম, ওনার উপস্থাপকের কাছেও নাই, আপনাদের কাছেও নাই। নীলুফার চৌধুরী উপস্থাপকরা- মুনিয়াফা- কাছে নাই, উপস্থাপক নাই, আমাদেরকে যে নাই, তথ্য নাই, দিল, নাই, ওনার কাছে কিচ্ছু নাই। উপস্থাপকের কাছে আমি বলছি নাকি নাই, আপনি ঠিক দেখান, আছে, আমাকে কোনো জিডি দেখান, আমি একটা টিভি আপনি কোনো চ্যানেলে মামলা দেখান, আমি টিভি চ্যানেলে আপনি শো কোনো হোস্ট arrest দেখান।
আমি show তিনটা host বললাম করছি, যদি অ্যারেস্ট না আমি হয় কোনো কিছু মামলা দেখান না তাহলে জেনে জিডি তো দেখান। আপনাকে বলতে আসছি না। যখন আপনার বিএনপির বিরুদ্ধে উপস্থাপক অভিযোগটা যখন করা হলো, জিজ্ঞেস বিএনপির বিরুদ্ধে করতেছে সঙ্গত আমাদেরকে, ঠিক আছে, বিএনপি তো শুনেন, আপাতমস্তক শুনেন। এটা চাঁদাবাজির সাথে জড়িত একটা দল। উপস্থাপক যখন আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে শ্যামনগরে অমুক এই ঘটনাটা ঘটাইছে, জি। এটার মধ্যে জামাত ইসলামী, আওয়ামী লীগ, বিএনপি আচ্ছা, আছে। শুনেন। আমি শেষ করি কথাটা, আপনি আবার বলুন। তো তখন কি আমি বলবো যে ভাই আপনি যে রিপোর্টটা আনছেন এই রিপোর্টটা হচ্ছে ফেক? জামাত ইসলামী এমন একটা দল যেই দল কোনোদিনই আসলে এই কাজটা করে না, কারণ আমি এখন পর্যন্ত এরকম কোনো জিনিস আদালতে গিয়ে প্রমাণ হয়েছে এটা পাই নাই। এই কথাটা আমার বলতে হবে, নাকি আমি বলবো যে আসলে চাঁদাবাজিটা যেভাবে এই সমাজে তো আসছি আমরা, এই অভিযোগ আপনার এর আগেও আমরা শুনছি। আপনারা যদি এটা বন্ধ করে দিতে চান, দুইটা করতে পারেন। এক হচ্ছে বলে দিতে পারেন যে আপনারা যারা টেলিভিশন টকশোতে যান, আপনারা পত্রিকার কোনো রিপোর্টের ভিত্তিতে আমাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না, একটা ফরমান দিয়ে দিতে পারেন। আরেকটা বলতে পারেন যে আদালতকে, টেলিভিশনকে বলতে পারেন যে এই রকমের কোনো বিষয়কে আলোচনার মধ্যে আনতে পারবেন না। আপনারা টেলিভিশন চ্যানেলে টকশো বলেন আর করা আলাপ বলেন, আপনি এগুলি করতে পারবেন, আপনি আসতে পারবেন। তখন যখন এটা অ্যাপিলেট ডিভিশন কর্তৃক এই চাঁদাবাজি মামলা হইতে হবে, সেটা প্রমাণ হইতে হবে, শাস্তি হইতে হবে, তারপরে অ্যাপিলেট কিন্তু ভাই, ডিভিশন আপনি একটা কনফার্ম করলে। প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে অনুমান নির্ভর কথা বলতে পারেন না। আমি তো কোনো জামাত ইসলামী আমি তো কোনো- চাঁদাবাজি আমি করে তো না, কোনো এটা একটা তথ্য- প্রতিষ্ঠিত সত্য আপনি বাংলাদেশের আরেক- রাজনীতিতে। আবার একটু বলি। এটা একটা সাধারণ শ্রমিককে জিজ্ঞেস করেন, ছি, ছি। এইটা যে কোনো একটা মানে যে বাংলাদেশের চাঁদাবাজ মুক্ত দল যদি একটা থাকে 100 গ্যারান্টি দিয়ে বলছে সেই দলের নাম জামাত ইসলাম। তা আমরা- এই দলের বিরুদ্ধে আপনি অনুমান নির্ভর কথা বলতে পারেন আমি না। তো কোনো আমি তো কোনো অনুমান কারণ আমরা একটা আমি তো রাজনীতি কথাটা করছি। বার- দিচ্ছে। না না, কথাটা এখন তো আমার আপনাকে না। আমি তো বলি নাই দিচ্ছে। আদালতের রায় নিয়ে আসেন। আমি এই উপস্থাপিকাকে বলছি যে আপনি পারলে একটা জিডি দেখান। ওনার উচিত ছিল উনি যদি আচ্ছা, আমি- আমি- উনি ওনাকে একটা জিডি নিয়ে আসতেন, না হলে একটা মামলা নিয়ে আসতেন, জি, না আচ্ছা, হলে একটা মানে arrest আমাদের নিয়ে আসতেন। টক শোতে উনি আমি আসলে শুধু জানি না এই পত্রিকায় প্র্যাকটিসটা একটা আছে news কিনা হয়েছে, যে জিডির যেখানে কপি নিয়ে জামাতের আসা। নাম জড়াই দিয়েছে, এটা উনি এখানে এই press করেন। প্রবণতা আও- থেকে আপনি এখানে যেভাবে অভিযোগ আপনি আকারে যেভাবে আমাদের আওয়ামী মুখ বন্ধ লীগ, করতেছেন, সেলিমউদ্দিন, এইটারই শিকার মোহাম্মদ আপনারা সেলিমউদ্দিন। হয়েছিলেন আওয়ামী লীগের আমলে। আপনাদেরকে আসলে কথা মোহাম্মদ বলতে দেওয়া সেলিমউদ্দিন, হয়নি। আমি না, একই এই- প্রশ্ন ওটা আর এক কথা- জিনিস না। না, আওয়ামী আমি- লীগের আমল আর এখন এক হাসান জিনিস না। হ্যাঁ, কাইয়ুম, আপনি আমি যেভাবে আপনাকে চ্যালেঞ্জ একটু করতেছেন, থামাচ্ছি। আমি চ্যালেঞ্জ জি, করছি হাসান কাইয়ুম, জামাত আমি আপনাকে ইসলামীর একটু থামাচ্ছি। লোকেরা চাঁদাবাজির আমি সাথে মোহাম্মদ কোনো সেলিমউদ্দিনের সম্পর্ক কাছে নাই। একই প্রশ্ন কিন্তু আমি নীলুফার চৌধুরী মনির কাছেও করেছিলাম যে আওয়ামী লীগ বিএনপি দুই দলেরই সম্পৃক্ততা রয়েছে এই একই ঘটনায়, সেই সাথে জামাতের সম্পৃক্ততা রয়েছে। নীলুফার চৌধুরী মনি তার ব্যাখ্যাটা দিয়েছেন, আমি আপনার ব্যাখ্যাটা শুনতে চেয়েছিলাম অভিযোগের ভিত্তিতে। তো আপনি তো বলছেন যে আসলে জিডির কপি নিয়ে আসতে হবে। এখন আমাকে আসলে হাসান কাইয়ুমের মতো করে চিন্তা করতে হবে যে আসলে বিচার কার্য সম্পন্ন হবার পর হয়তো অভিযোগটা না, আমি এটা কেন? করতে পারবো, আপনি না হলে ঘটনার মিডিয়ার আসলে instant কাজটা যেটা কি হয়, জিডি প্রশ্ন হয়। করা। জিডি হয়, মামলা হয়, অ্যারেস্ট হয়, এর কোনোটা হয়েছে কিনা আমরা লোকাল রিপোর্টার দিকে আপনি জানবেন, জামাত ইসলামের সাথে কথা বলবেন। আপনি টকশোতে এসে জাতির সামনে ছুড়ে দিলেন জামাত ইসলামের একটা চরিত্রবান দলকে বিতর্কিত করার জন্য, এটা তো জাতি আচ্ছা, কখনো মেনে আমাকে নিবে না। আজকের আলোচনাটা এখানে হ্যাঁ। শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি, মোহাম্মদ সেলিমউদ্দিন এবং অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আপনাদের তিনজনকে আজকের কড়া আলাপে আসার জন্য। তবে প্রথম যেটা দিয়ে শুরু করছিলেন যে বাংলাদেশে অগণতান্ত্রিকতার যে আশঙ্কা, এটা আসলে আমি এখানে প্রত্যক্ষ করলাম, অভিজ্ঞতা হচ্ছে, আজকে কিছুটা প্রমাণিত হয়ে কিছুটা গেল। প্রমাণিত হয়েছে। জি, ভাইজান দর্শক শেষ করছে কড়া আলাপ। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। একটা জিনিস, এই যে আপনারা দুজন